तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझा ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझा ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझा ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড সিনকে দেখতে পাই। এটা হলো ওর মা। সিনের মা নতুন বিয়ে করেছে, তাই সে চাই সিন যেন ওদের সঙ্গে এই বাড়িতে থাকে, কিন্তু সিন এতে রাজি হয় না। সে ওর বাবা আর ভাইয়ের সঙ্গে থাকতে চাইছিল। এতে ওর মা বলে দেয়, যাকে তুমি তোমার ভাই মনে করো, ওর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা তো ওকে অ্যাডপ্ট করেছিলাম। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়, কিন্তু সে তবুও ওর ভাইকে খুঁজে বার করতে চায়। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা সিনকে প্লেনে দেখি। সে জানতে পেরেছে যে ওর অ্যাডপ্টেড ভাই এখন থাইল্যান্ডে থাকে, তাই সিনও ওখানেই যাবে। তখন আমাদেরকে অতীতের কিছু সিন দেখানো হয়। ওর অ্যাডপ্টেড ভাইয়ের নাম ছিল জিন। তো দুজনের মধ্যে বন্ডিং অনেক ভালো ছিল, ওরা একে অপরের কেয়ার করত। একদিন ওদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, যার কারণে সিনকে ওর মা আর জিনকে ওর বাবা রেখে নেয়। তখন থেকেই দুজনে আলাদা হয়ে গিয়েছিল। সিন তখন ভাবছিল মনে হয় জিন এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর অবশ্যই পড়াশোনা শেষ করে জিন এখন অনেক ভালো একটি জবও করে, কারণ ছোটবেলাতে জিন পড়াশোনাতে অনেক ভালো ছিল। পরে সিনে আমরা এই ড্রামার হিরো জিনকে দেখতে পাই। ওর অবস্থা পুরাই উল্টা ছিল। টাকা কামানোর জন্য জিন কিছু ইল্লিগাল কাজও করত, যেমন রেসিং আর বক্সিং। বলতে গেলে জিনের লাইফ অনেক বেশি কঠিন ছিল। তখন ওকে ওর বাবা মেসেজ করে বলে যে চায়না থেকে সিন এখানে আসছে, তাই তুমি ওকে পিক আপ করতে যাও। অপরদিকে সিনকে দেখতে পায়। সে তখন অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ অনেক দিন পরে সে আজকে ওর বাবা আর জিনকে দেখতে পাবে। তো সিন যখন প্রথমবার জিনকে দেখে তখন সে অনেকটাই অবাক হয় ওর এরকম অবস্থা দেখে। জিন তখন ওকে গাড়িতে বসতে বলে। সিন গাড়িতে উঠে যায়। ওর মনে তখন হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সে একটাও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না। ট্রাফিক সিগন্যালে জিনের সঙ্গে ওর একটি আওয়ারা ফ্রেন্ডের দেখা হয়। জিনের সঙ্গে একটি মেয়েকে দেখে সে বলছিল, কি রে, এটা তোর গার্লফ্রেন্ড নাকি? কিন্তু জিন কোনো উত্তর দেয় না। এরপর সে সিনের জন্য ওর পছন্দের স্ট্রবেরি মিল্ক নিয়ে আসে। এটা দেখে সিন সারপ্রাইজ হয় যে জিন এখনও এই কথাটি মনে রেখেছে। এরপর জিন ওকে নিয়ে ওদের বাড়িতে যায়, যেটা ছিল একটি পুরনো বিল্ডিংয়ে। এইসব দেখে সিন আরও অবাক হয় যে ওর বাবা আর ভাই এখানে থাকে। তো এরপর ঘরে গিয়ে সিন দেখে যে ওর বাবা মাতাল হয়ে পড়ে আছে। এখানে আসার পর সিনের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এটা হলো ওর সৎ মা, আর এটা ওর সৎ বোন। এই মহিলা সিনের সঙ্গে ভালো মতনই কথা বলে, কিন্তু ওর বোন মোটেও সিনের সঙ্গে ভালো করে কথা বলছিল না। তো সিনের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় ওর বাবার এরকম অবস্থা দেখে। তো এরপর জিন ওর সৎ মায়ের সঙ্গে রাতের খাবারের ব্যবস্থা করতে শুরু করে। সিন যেই খাবারগুলো পছন্দ করত, জিন আজকে ওর জন্য ওগুলোই রান্না করে। এরপর সবাই একসঙ্গে ডিনার করে। তো এরপর সিন অনেক চেষ্টা করে জিনের সঙ্গে কথা বলার, কিন্তু জিন ঠিক মতন ওর সঙ্গে কথা বলতো না।
তাই তো রাতের বেলায় খিদে লাগার বাহানায় সিন তখন জিনকে বলে সে যেন ওকে বাইরে থেকে খাবার খাইয়ে নিয়ে আসে। এতে জিন রাজি হয়ে যায়। দুজনে যখন গাড়ি থেকে নামে তখন সিনের পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। এতে জিন তখন সিনকে কাছে টেনে নেয় যাতে সিনের কোনো ক্ষতি না হয়। এই মুভমেন্টে জিনের তখন অন্যরকম ফিল হচ্ছিল সিনকে নিয়ে। তো এরপর সিন যখন খাবার খাচ্ছিল তখন জিন ওকে বলে কালকে আমি তোমাকে এয়ারপোর্টে ছেড়ে আসব, তুমি কালই চায়না ফিরে যাবে। এতে সিন বলে না আমি যাব না, আমি জানতে চাই যে তোমার অবস্থা এমন কেন, তুমি কি করো। কিন্তু জিন এবারও কোনো উত্তর দেয় না, সে চুপ হয়ে থাকে। তখন ওখানে জিনের ওই বন্ধু আসে। আবারও এই মেয়েকে দেখে সে তখন জিনকে প্রশ্ন করে যে এই মেয়েটি কে। এতে জিন বলে দেয় যে ও আমার বোন হয়। ছেলেটি বলে কিন্তু তোমাদেরকে দেখতে তো একই রকম মনে হয় না, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো? রাতের বেলায় একটি মেয়ে নিয়ে তুমি ঘোরাঘুরি করছো, তুমি তো জানো যে রাতের এই সময় তোমার কাছে ঠিক না, ওরা যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে। ঠিক তখনই কেউ একজন সিনের দিকে বোতল ছুঁড়ে মারে, কিন্তু জিন ওকে প্রোটেক্ট করে নেয়। তো এরা সকলেই তখন জিনকে মারতে এসেছিল, কারণ জিন অনেকবার জুয়া খেলাতে ওদেরকে হারিয়েছিল। তাই এমনকি বক্সিংয়ের টাইমে জিন ওদেরকে অতিরিক্ত মেরেছিল, তাই তো ওরা বদলা নিতে চায়। জিন প্রথমে ওদের সঙ্গে ফাইট করে, পরে সে সিনের হাত ধরে ওকে নিয়ে ওখান থেকে দৌড় দেয়। তো এরপর দুজনে বাড়ি চলে যায়। তখন জিন জানতে পারে যে ওর বাবা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, কিন্তু জিন জানতো যে ওর বাবা এখন কোথায় থাকবে, তাই সেও ওখানে চলে যায়। ওর বাবা অতিরিক্ত ড্রিঙ্ক করে ক্লাবে পড়েছিল, আর এই ক্লাবের মালকিন হলো এই মেয়েটি, নাম লিন। লিন বলে তোমার বাবা আজকেও ফ্রিতে ড্রিঙ্ক করেছে, কিন্তু আমার টাকা লাগবে না, আমি চাই তুমি একটিবার ভালো করে আমার দিকে তাকাও। আমি তোমার জন্য এত কষ্ট করে সেজে এসেছি, কিন্তু তুমি আমাকে ঠিক মতন দেখোই না। এতে জিন ওর দিকে একবার তাকিয়ে বলে হলো, এবার আমার বাবাকে ছেড়ে দাও। লিন বলে না, আমার মন ভরেনি, আমার সঙ্গে একটু টাইম কাটাও, তাহলেই ছেড়ে দেব। এতে জিন বলে এটা আমার দ্বারাই হবে না, সকাল হলে বাবা এমনি বাড়ি চলে যাবে, তাই রাতে সে এখানেই থাক। এই বলে জিন চলে যায়। এতে লিন রেগে যায়, আসলে অনেক দিন থেকেই লিন ওকে পছন্দ করে, কিন্তু জিন ওকে পাত্তাই দেয় না। তো পরের দিন সিন ঘুম থেকে উঠে জিনের কথা জিজ্ঞাসা করে। এতে ওর সৎ মা বলে জিন খুব কম সময় বাড়িতে থাকে, দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যায় না। এতে সিন তখন দুষ্টামি করে বাথরুমের গিজার ভেঙে দেয়, যাতে এই বাহানায় জিন বাড়িতে আসে। কিছুক্ষণ বাদ জিন বাড়িতে চলেও আসে গিজার ঠিক করতে। সে যখন কাজ করছিল তখন সিন এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। জিন এটা খুব ভালো করে বুঝতে পারে, তাই সে ওকে প্রশ্ন করে যে কি দেখছো। এতে জিন বাহানা দেয় যে কিছু না। তো জিন কিন্তু গিজার ঠিক করতে পারলো না, কারণ সিন ওটা পুরোপুরি ভেঙে দিয়েছে। তো এরপর জিন আবারও বাড়ি থেকে বার হয়ে যায়, আর সিন ওকে ফলো করে এটা দেখার জন্য যে জিন আসলে কি কাজ করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই জিন ওকে ধরে ফেলে। সিন বাহানা দেয় যে আমি তো ঘুরতে এসেছিলাম। এতে জিন ওকে কিছু টাকা দিয়ে বলে শপিং করো, ঘোরাঘুরি করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাকে ফলো করা বন্ধ করো। এই বলে চোখের নিমিষে জিন তখন গায়েব হয়ে যায়, যা দেখে সিন অনেকটাই অবাক হয়। তো এরপর সিন যখন মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল তখন রাস্তাতে ওর সঙ্গে জিনের ওই বন্ধুর দেখা হয়, এর নাম হলো ফ্যাং। ফ্যাং সিনকে প্রশ্ন করে যে এখানে তুমি কি করছো। সিন বলে যে আমি জিনকে ফলো করতে করতে এসেছি, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যাবে। ফ্যাং বলে আমি ওখানেই যাচ্ছি, তাই জলদি গাড়িতে বসো। তো এরপর ফ্যাং সিনকে নিয়ে একটি বক্সিং ক্লাবে যায়। সিন ফ্যাংকে প্রশ্ন করে যে জিন কোথায়। ফ্যাং বলে রিংয়ের দিকে তাকাও। সিন যখন ওই দিকে তাকায় তখন সে অবাক হয়, কারণ ভেতরে জিন ফাইটিং করছিল। প্রথম দিকে জিন মার না খেলেও পরে কিন্তু সে অনেক মার খায়। এটা দেখে সিন তো কান্না করে দেয়। সে তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল এই গেম যেন বন্ধ করা হয়, কিন্তু কেউ ওর কথা শোনে না। সিন আর থাকতে না পেরে দৌড়ে রিংয়ের কাছে যায়। তখন জিনও ওকে দেখে ফেলে। ওকে দেখে জিনের ভেতরে যেন অন্য লেভেলের একটি এনার্জি চলে আসে। তাই তো একবারেই সে ওই প্লেয়ারকে মেরে রিং থেকে বার হয়ে তাড়াহুড়ো করে সিনকে ওই নাইট ক্লাব থেকে বাইরে নিয়ে যায়। সিন তখন কান্না করতে করতে ওকে বলছিল তুমি কেন এই কাজ করছো, প্লিজ এই সব ছেড়ে দাও।
কিন্তু প্রত্যেকবারের মতন জিন এবারও কোনো উত্তর দেয় না। বাড়ি যাওয়ার টাইমে সিন বলছিল, আমি জানি তুমি এখন আমাকে তোমার কিছুই মনে করো না, কিন্তু আমার কাছে তোমার গুরুত্ব অনেকটাই। তুমি কি জানো ছোটবেলাতে আমি তোমাকে কত চিঠি লিখতাম, কিন্তু তুমি একটারও রিপ্লাই দাওনি। সিন বকেই যাচ্ছিল কিন্তু জিন চুপচাপই ছিল। তাই সিন বিরক্ত হয়ে বলে, কালকে আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসবে, আমি চলে যাব। হঠাৎ করে জিন তখন স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়। আসলে তখন জিনের কম্পিটিটর ওকে ফলো করছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটু সিন দেখানো হয়। জিন কিন্তু সিনকে অনেক মিস করত, আর ওর কথা ভেবে মাঝে মাঝে জিন তো স্মাইলও করত। তো এরপর সিন বর্তমানে আসে। জিন বলে, ওখানে আমার মোবাইল আছে, লোকেশন অন করো, এরপর এই জায়গার নাম সার্চ করো। জিনের কথা মতনই সিন কাজ করে। জিন বলে, এবার আমাকে বলো যে ওই জায়গাতে যাওয়ার শর্টকাট কোন দিক দিয়ে। এতে সিন রাস্তা বলে আর জিন গাড়ি চালায়। এইভাবে জিন ওর কম্পিটিটরকে পেছনে রেখে অনেক দূরে চলে যায়। তো এরপর দুজনে এই জায়গাতে চলে আসে যেখানে একটি কার রেস হবে। এই রেসিংয়ে কিন্তু জিনও অংশগ্রহণ করেছিল, কিন্তু সে মনে করেছিল যে সিনকে বাড়িতে রেখে এসে সে পার্টিসিপেট করবে। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে জিন ওকে নিয়েই রেসিং স্টার্ট করে দেয়। আর সিন ওকে বলে দেয় যে ফিনিশিং লাইন কত দূরে, কোন দিক দিয়ে গেলে ওদের শর্টকাট হবে। জিন ওই মতনই গাড়ি চালায়। তো এইভাবে জিন জিতে যায় আর প্রাইজ হিসেবে সে কিছু টাকা পায়। তো এখানে উপস্থিত সকলেই একটু অন্য টাইপের ছিল, বুঝতেই পারছো কেমন টাইপের। তাই সিন একটু ভয় পায়, কারণ সে আগে এই সব কখনোই দেখেনি। তাই জিন টাইটলি ওর হাত ধরে। এই মেয়েগুলো জিনকে প্রশ্ন করে যে মেয়েটিকে, তুমি কি জানো না যে আউটসাইডার এখানে অ্যালাউ নেই? জিন বলে, আমি জানি, কিন্তু ও আমার জিএফ, তাই ওকে এনেছি। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়। তো এরপর বাড়ি যাওয়ার সময় সিন আবারও বকতে শুরু করে যে তুমি এই ধরনের কাজ করো, জানো না এগুলো কত বেশি রিস্কি? যদি এই চক্করে তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে? একটিবার কি ভেবে দেখেছ? ওর এই বক বক জিন আর সহ্য করতে পারছিল না। তাই সে তখন অতীতের কথা বলতে শুরু করে। ডিভোর্সের পর বাবা আমাকে নিয়ে থাইল্যান্ড চলে আসে। তখন আমাদের কাছে কোনো টাকা ছিল না। আমরা একটি বেসমেন্টে থাকতাম। বৃষ্টির সময় ওখানে পানি চুইয়ে পড়তো। রাতে আমরা ঠিক মতন ঘুমোতে পারতাম না। আর যা টাকা ছিল ওগুলো সবই বাবা খরচা করে দেয়। এর কিছুদিন বাদ বাবা আবারও বিয়ে করে। বিয়ের কয়েক বছর পর মিং জন্ম নেয়, কিন্তু সে অনেক বেশি অসুস্থ ছিল। ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তার উপর থেকে আমার পড়াশোনার খরচা। বাবা একাই সবকিছু সামলাতে পারছিল না। তাই তো আমাকে পড়াশোনা ছেড়ে এই কাজ বেছে নিতে হয়। তুমি কিভাবে বুঝবে আমাদের কষ্টের কথা? তোমার মা তো দ্বিতীয় বিয়ে করে তোমাকে রাজরানীর মতন রেখেছে। সিন বলে, মানছি তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু প্লিজ এই কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে চায়না চলো। ওখানে তুমি অনেক ভালো ভালো কাজ পাবে। আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো, আর তুমি চাইলে তোমার পড়াশোনাও কমপ্লিট করতে পারো। আমরা সকলে একসঙ্গে থাকবো ঠিক আগের মতন। কিন্তু জিন কোনো উত্তর দেয় না। সে গাড়ি থেকে বার হয়ে যায় আর সিন ওর অপেক্ষা করতে করতে গাড়িতে ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে জিনকে ওর মা কল করে বলে যে আমি থাইল্যান্ড এসেছি, সিন কোথায়, এখনই ওকে এখানে আনো। এতে জিন সিনকে নিয়ে ওই হোটেলে চলে যায়, কিন্তু জিন ওর মায়ের সঙ্গে দেখা না করেই চলে যায়। এটা হলো সিনের সৎ বাবা। ওর মা তখন বলছিল, চায়নাতে আমরা আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি, এখন আমরা কানাডায় শিফট হব, আর ওখান থেকেই তুমি গ্র্যাজুয়েট হবে। এইসব শুনে সিন অনেক অবাক হয়। সে বলে, কিন্তু আমি কানাডা যাব না। তাই সে যেন তাদের পুরনো বাড়ি বিক্রি না করে। তখন সিনের মা ওখানে জিনকে দেখতে পায়, যে কিনা এই কথা শুনে ফেলেছিল। সিনের মা কিন্তু প্রথম থেকেই জিনকে পছন্দ করতো না। ওর বাবার জন্যই সে জিনকে বাড়িতে রাখতে রাজি হয়েছিল। আর এখন জিনের এ অবস্থা দেখে ওর মা তখন বলে সে যেন এখন জিনের কাছ থেকে দূরে থাকে। ওকে দেখতে পুরাই গুন্ডাদের মতন মনে হচ্ছে। আমি তো জানতাম যে বড় হয়েও জিন কোনোদিনও শুধরাবে না, কারণ ওর শরীরে আমাদের রক্ত নেই। তাই তো জিনের জন্যই আমি তোমার বাবার সঙ্গে ডিভোর্স নিয়ে নিই। এইসব জানতে পেরে সিনের তো অনেক খারাপ লাগে যে জিনের জন্যই ওর মা ওর বাবাকে ডিভোর্স দিয়েছে। তো সিনের মা তখন সিনকে ওদের সঙ্গে এই শহর থেকে যেতে বলছিল, কিন্তু সিন রাজি হয় না। সে ওর বাবার বাড়িতে যায়। আর জিনের রুমে ঢুকে সিন ওখানে অনেকগুলা চিঠি পায়, যেগুলো সে জিনকে পাঠিয়েছিল।
জিন তো প্রত্যেকটি চিঠির উত্তরও লিখেছিল, কিন্তু সে কখনোই এই চিঠিগুলো সিনকে পাঠানোর সাহস পায়নি। এইসব দেখে তো সিন কান্না করে দেয়। এইদিকে জিন একটি গ্যারেজে ছিল, যেখানে সে বেশিরভাগ সময় কাটাতো। অপরদিকে মিং যখন দেখে যে সিন কান্না করছে, তখন সে ওকে প্রশ্ন করে যে কি হলো। এতে সিন বলে, তুমি কি জানো যে তোমার ভাইয়া এখন কোথায় আছে? মিং বলে দেয় গ্যারেজের ঠিকানা। এতে সিনও ওখানেই চলে যায়। ওকে দেখে জিন প্রশ্ন করে যে তুমি তোমার মায়ের সঙ্গে যাওনি? সিন কোনো উত্তর দেয় না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু যখনই 12টা বাজে তখনই সিন ওকে হ্যাপি বার্থডে উইশ করে আর কান্না করতে করতে বলে, অনেক দিন বাদ আমি তোমাকে বার্থডে উইশ করতে পারলাম। ওর এই কথা শুনে জিনের তখন অতীতের কথা মনে পড়ে। আজকের দিন সিনের জন্মদিন ছিল। ওর বাবা আর মা জিনকে প্রশ্ন করেছিল যে তোমার জন্মদিন কবে, কিন্তু জিন জানতো না। তাই তো ওরা সিনের জন্মদিনের দিনই ওর জন্মদিন পালন করত। এর মানে আজকে সিনেরও জন্মদিন। তো এই দিনে জিন আর ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। তাই তো জিন ওদের জন্মদিন সেলিব্রেট করার জন্য সিনের পছন্দের স্ট্রবেরি কেক আনে। সিন তখন একটি উইশ চায়, যেটা হলো সে আর জিন যেন আর কখনোই আলাদা না হয়, ওরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারে। তো এরপর দুজনে কেক খায় আর অনেক বেশি ড্রিঙ্ক করে। জিনের তো এই সবের অভ্যেস আছে, কিন্তু সিনের ছিল না, তাই সে অনেক বেশি মাতাল হয়ে যায়। আর হঠাৎ করে সিনের পেটও তখন ব্যথা করতে শুরু করে। জিন তখন ওকে প্রশ্ন করে, কিন্তু সিন লজ্জায় কিছু বলতে পারছিল না। কিন্তু জিন এতে বুঝতে পেরে যায়, তাই সে পাশের একটি শপ থেকে অনেকগুলা স্যানিটারি প্যাড কিনে আনে। এরপর সে সিনকে ওর গ্যারেজে নিয়ে যায়। এখানে একটি রুমও ছিল যেখানে জিন থাকতো, আর সে তখন সিনকে পরার জন্য একটি জামাও দেয়। সিন যখন ওয়াশরুম থেকে বার হয় তখন জিন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর সিন ওর বিছানায় শুয়ে থাকে, কিন্তু তখনও ওর ব্যথা কমছিল না। তাই জিন তখন এই বিষয়ে নেটে সার্চ করে। এরপর জিন হালকা হাতে ওর পেটে একটু মাসাজ করে দেয়। আস্তে আস্তে সিনের ব্যথা কমে যায় আর সে ঘুমিয়ে যায়। জিন লক্ষ্য করে যে সিন ঘেমে যাচ্ছে, তাই সে তখন ওকে বাতাসও করে দেয়। তখন আমাদেরকে অতীতের কিছু সিন দেখানো হয়। সিনের মা যখন প্রেগনেন্ট ছিল তখনই সিনের বাবা জিনকে ওদের বাড়িতে এনেছিল। আসলে জিন ছিল ওর বন্ধুর ছেলে। একটি কার অ্যাক্সিডেন্টে ওর মা আর বাবা মারা গিয়েছিল, কিন্তু সিনের মা কিছুতেই জিনকে বাড়িতে রাখতে চাইছিল না। সে অনেকবার চেষ্টা করেছিল জিনকে বাইরে পাঠানোর, কিন্তু সিনের বাবা ওকে বাইরে পাঠায়নি। আস্তে আস্তে সিন যখন বড় হয় তখন সে জিনকে ওর ভাই মনে করতে শুরু করে। জিন সারাক্ষণ ওকে নিয়ে খেলা করত, একজন বোনের মতনই তার কেয়ার করত। তাই তো এইসব দেখে সিনের মা আর ওকে বাইরে পাঠায়নি। তো সিন বর্তমানে আসে আর আমরা দেখি যে জিন সিনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তখন গ্যারেজে জিনের দুটো ফ্রেন্ড আসে, যারা কিনা তখন জিনের রুমে ঢুকছিল। এতে জিন ওদেরকে বাধা দেয় যে ওখানে অনেক স্পেশাল একজন আছে, তাই তোরা ভেতরে যাবি না। ওর কথা শুনে দুজনে তখন বলা বলি করতে শুরু করে যে জিনের লাইফে স্পেশাল কে আছে। ঠিক তখনই রুম থেকে সিন বার হয়। দুজনে তো অবাক হয়ে ওই দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই জিন ওদের সামনে চলে আসে যাতে ওরা সিনকে দেখতে না পায়। এরপর সে সিনকে জামা চেঞ্জ করে আসতে বলে। ওর কথা মতন সিন রুমে চলে যায়। তো এরপর সিন জামা চেঞ্জ করে আসলে পরে জিন ওকে খাবার খেতে দেয়। খাবারে গাজর মেশানো ছিল, যেটা সিন একদমই পছন্দ করতো না, তাই সে তখন বেছে বেছে খাচ্ছিল। জিন একবার ওর দিকে এমনভাবে তাকায়, এতে সিন ভয়ে সব খাবার খেয়ে ফেলে। পরে সিনে আমরা ওয়াং নামের একটি ছেলেকে দেখতে পাই। সেও জিনের মতন একজন কার রেসার ছিল, কিন্তু একদিন একটা ছেলে ওকে কার রেসিংয়ে হারিয়ে দিয়েছিল। ওয়াং ওর মুখ দেখেনি, কিন্তু গাড়ি দেখেছিল, যেটা আর অন্য কেউ না জিনের ছিল। ওয়াংকে প্রথমবার কেউ হারিয়েছিল, তাই তো ওর ইগো হার্ট হয়েছে, আর এখন সে ওই ছেলেকে খুঁজছে। অপরদিকে জিনের গ্যারেজে ওই ছেলেটি আসে যাকে কিনা ওই দিনকে জিন কার রেসিংয়ে হারিয়ে দিয়েছিল। তাই তো সে এখন বদলা নিতে এসেছে, কিন্তু জিন গ্যারেজে ছিল না। তাই এরা তখন ওর জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। এইসব দেখে সিন তখন রাগে ওদের মধ্যে এই ছেলেটিকে একটু মারে, যা দেখে সকলেই অবাক হয়। এরপর সে একে একে ওদের প্রত্যেককেই মেরে ওদের ভিডিও করে নেয়। এই সব দেখে ওদের বস তখন সিনকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওখানে আমাদের হিরো চলে আসে
আর সে ওদেরকে ইচ্ছে মতন পেটায়। এখানে আমরা জিনের অসম কিছু ফাইটিং স্কিল দেখতে পাই। ওরা যেন থামার নামই নিচ্ছিল না, তাই সিন পুলিশ কল করার ভয় দেখায়। এতে ওরা ওখান থেকে চলে যায়। তো এই ফাইটিংয়ের জন্য গ্যারেজের অনেক ক্ষতি হয়ে যায়। জিন যখন ওগুলো পরিষ্কার করছিল তখন সিনও ওর সাহায্য করে। পরের সিনে আমরা ওয়াংকে দেখতে পাই। সে ওই গাড়ির খোঁজ পেয়ে গিয়েছে যে এই গাড়ির ড্রাইভার ওই রাতে ওকে রেসে হারিয়েছিল। কিন্তু এই গাড়িটা জিনের না, বরং ওর ফ্রেন্ড স্যানের ছিল। ওয়াং প্রশ্ন করে, এই গাড়ি কি তোমার? স্যান বলে হ্যাঁ, কেন? কিন্তু ওকে দেখে ওয়াং বুঝতে পারে যে ওই রাতে গাড়ি স্যান না অন্য কেউ চালাচ্ছিল। তাই সে স্যানকে প্রশ্ন করে, তোমার গাড়ি কি অন্য কেউ চালায়? ওর কথা শুনে স্যান বুঝতে পারে যে এই ছেলেটি জিনকে খুঁজছে। তাই সে মিথ্যে কথা বলে যে না, আমি একাই চালাই। ওয়াং বলে, আমি তোমার সঙ্গে একটি রেস করতে চাই, যদি ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এই বলে ওয়াং চলে যায়। কিছুক্ষণ বাদ স্যান এই কথাটি জিনকে বলে যে কেউ একজন তোমাকে খুঁজছে, আর সে আমাকে বলেছে তুমি যেন ওর সঙ্গে কার রেসিং করো। তো পরের দিন সিন একটি স্কুলে যায়, যেই স্কুলে জিন আগে পড়তো। এখানে ওর সঙ্গে এই মেয়েটির দেখা হয়। এর নাম হলো নানা। প্লেনে যখন সিন থাইল্যান্ড আসছিল তখনই ওর সঙ্গে পরিচয় হয়েছিল। তাই এখানে নানাকে দেখে সিন কিছুটা সারপ্রাইজ হয়। এরপর সিন ওকে জিনের কথা প্রশ্ন করে। নানা বলে, হ্যাঁ শুনেছি তার নাম, সে আমার সিনিয়র। পড়াশোনাতে যেমন ভালো ছিল, স্পোর্টসেও সে অনেক ভালো ছিল। স্কুলের অনেক জায়গাতেই তার পোস্টার লাগানো আছে। কিন্তু কেউ জানে না হঠাৎ করে সে কেন স্কুল ছেড়ে দিল। তো এরপর সিন গ্যারেজে গিয়ে দেখে জিন স্মোক করছে। তাই সিন তখন এমন স্টাইলে জিনের কাছ থেকে সিগারেট কেড়ে নেয়। তখন ওখানে স্যান আসে, আর সে সিনকে বলে, আমি একটা জায়গাতে যাব, কিন্তু লোকেশন জানি না, তুমি কি আমাকে লোকেশন বলতে পারবে? এতে সিন ওর সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আসলে জিনই ওকে ডেকেছিল, কারণ জিন একজন লোকের সঙ্গে মিটিং করতে যাবে, আর সে চায় না যে সিন ওকে ফলো করতে করতে ওখানেও চলে যাক। দুজনে যখন গাড়িতে ছিল তখন সিন ওকে প্রশ্ন করে যে স্যানের কি কোনো গার্লফ্রেন্ড আছে। স্যান বলে, অনেক মেয়ে তো ওর প্রেমে পাগল, কিন্তু আমি জিনকে কখনোই কোনো মেয়ের সঙ্গে দেখিনি। বাট একদিন আমি জিনের রুমে মেয়েদের একটি জিনিস দেখেছিলাম, তাই আমার মনে হয় যে জিনের গার্লফ্রেন্ড আছে, যার কথা সে আমাদেরকে বলেনি। এটা শুনে সিনের মন খারাপ হয়ে যায়। এইদিকে জিন একটি লোকের সঙ্গে একটি কার রেসিং সম্পর্কে কথা বলছিল, যেটা অনেক ডেঞ্জারাস ছিল, কিন্তু জিন তবুও পার্টিসিপেট করতে চাইছিল। অপরদিকে স্যান ওকে এই জায়গাতে এনেছিল যেখানে ওরা কার রেসিংয়ের প্র্যাকটিস করে। এই সব দেখে সিনের তখন ওর বাবার কথা মনে পড়ে। ওর বাবাও একজন রেসার ছিল, তাই তো সিনেরও তখন ইচ্ছে করছিল এইসব ট্রাই করতে। তাই তো স্যানকে গাড়ি থেকে নামিয়ে সিন একাই গাড়ি চালাতে শুরু করে। আর ওর এই ড্রাইভিং স্কিল দেখে স্যান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওখানে সিনের সঙ্গে নানার দেখা হয়। সে একটি পার্টিতে যাচ্ছিল একাই, তাই নানা তখন সিনকেও ওর সঙ্গে পার্টিতে যেতে বলে। এতে সিন রাজি হয়ে যায়। এই কথাটি যখন স্যান জিনকে বলে তখন সে সিনকে কল করে, কিন্তু সিন ফোন রিসিভ করে না। তাই ওকে নিয়ে তখন জিনের অনেক চিন্তা হয়। সিন তখন নানাকে বলে, আমি একজন ছেলেকে পছন্দ করি, কিন্তু আমি জানি না যে সে আমাকে নিয়ে কেমন ফিলিংস রাখে। নানা বলে, এই ব্যাপার, কিন্তু এটা জানা তো খুবই সোজা। ওর সামনে তুমি অন্য একটি ছেলের সঙ্গে ফ্লার্ট করবে, যদি ও জেলাস হয় তাহলে বুঝবে ও তোমাকে পছন্দ করে। সিন বলে, কিন্তু আমি ওর মতন হ্যান্ডসাম ছেলে পাবো কোথায়? ঠিক তখনই পার্টিতে ওয়াংয়ের এন্ট্রি হয়। নানা বলে, আমি পেয়ে গিয়েছি। নানা বলে, এখন তুমি ওই ছেলেটির সঙ্গে গিয়ে ফ্লার্ট করো, আমি তোমাদের ছবি তুলে দেব, পরে তুমি এই ছবি জিনকে দেখিও। এরপর সিন ওয়াংয়ের সঙ্গে ফ্লার্ট করতে যায়, কিন্তু ফ্লার্টিং করা তো দূরের কথা, সে ওর সঙ্গে কথাই বলতে পারে না। কিন্তু নানা একটি পারফেক্ট ছবি ওদের তুলে নেয়। এরপর সিন ওই ছবি জিনকে সেন্ড করে কিছুক্ষণ বাদ ডিলিট করে দেয়, আর মেসেজে লিখে যে ভুল করে তোমাকে সেন্ড করে ফেলেছি। এইসব দেখে আমাদের হিরোর মাথা তো গরম হয়ে যায়। সে তখন সিনের লোকেশন ট্র্যাক করে ফেলে। এইদিকে এই ছেলেটি সিনের সঙ্গে ফ্লার্ট করছিল, আর সে ওকে জুসের নাম করে অ্যালকোহল পান করিয়ে দেয়। এতে সিন অজ্ঞান হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওয়াং ওকে ধরে ফেলে। এরপর ওয়াং সিনকে ওর বাড়িতে নিয়ে যায়। এই পার্টি কিন্তু ওয়াংয়ের বাড়িতেই হচ্ছিল। ইতিমধ্যে ওখানে জিনও চলে আসে।
অনেক খোঁজাখুঁজির বাদ সে সিনকে দেখতে পেয়ে যায়। এমন সিচুয়েশন দেখে জিন তো মনে করছে যে ওয়াং মনে হয় সিনের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে, তাই সে কোনো কিছু না বুঝে ওয়াংকে মারতে শুরু করে। কিন্তু এতে ওয়াংও থামে না, সেও ফাইট ব্যাক করে আর দুজনের মধ্যে তখন তুমুল ঝগড়া হয়ে যায়। ইতিমধ্যে সিনেরও জ্ঞান ফিরে যায়। জিন দৌড়ে ওর কাছে আসে। সিন তখন ওকে বলে, তুমি কেন ওর সঙ্গে মারামারি করছো? ওয়াং তো আমাকে বাঁচিয়েছে, না জানি ওই ছেলেটি আমার সঙ্গে কি করত যদি ওয়াং ওখানে না থাকতো। এইসব জানতে পেরে জিন ওকে সরি বলে সিনকে নিয়ে হসপিটালে চলে যায়, কারণ অ্যালকোহলে আরও কিছু মেশানো ছিল যার কারণে সিনের অ্যালার্জি হয়ে গিয়েছে। এইসব দেখে নানা তখন বলছিল, ছেলেটি নিজের পরোয়া না করে তোমাকে নিয়ে চিন্তা করছে, আমি তো কনফার্ম যে সেও তোমাকে পছন্দ করে। তো আজকে রাত সিনকে হসপিটালেই থাকতে হবে, জিন পুরো রাত ওর সঙ্গেই থাকবে। সিন তখন ওকে প্রশ্ন করে, তুমি আজ রাতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? ওই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড হয়? ওর কথা শুনে জিন তখন স্মাইল করে। আসলেই জিনের স্মাইল অনেক বেশি কিউট, কিন্তু এই ছেলে স্মাইলই করে না। ঠিক তখনই ওখানে স্যান আসে আর সে জিনকে বাইরে ডাকে। স্যান তখন বলে, মেয়েটি অনেক বেশি কিউরিয়াস এটা জানার জন্য যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি নেই। আমি যখন ওকে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম তখনও সে একই প্রশ্ন করছিল। এতে জিন সবটাই বুঝতে পারে যে সিন এই বিষয় নিয়ে চিন্তিত। এরপর সে রুমে গিয়ে বলে যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে সিন যেন রিল্যাক্স হয়। তো পরের দিন জিন সিনকে ওর বাবার বাড়িতে নিয়ে যাচ্ছিল। সিন বলে, আমি ওখানে যাব না, বাবা তো মাতাল হয়ে পড়ে থাকে সারাদিন, তাই সৎ মা কার কেয়ার করবে, আমার বাবার, আমার ছোট বোনের নাকি আমার? আমি তো এমনিতেই অসুস্থ, তাই প্লিজ তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কিন্তু জিন এতে কিছুই বলে না। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা জানতে পারবো যে জিন কি সিনকে ওর গ্যারেজে নিয়ে যাবে নাকি যাবে না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना। তো এই পার্টের শুরুতে আমরা দেখি যে জিন ওকে ওর গ্যারেজে এনেছে। এর মানে সিনের কথাতে ও রাজি হয়ে গিয়েছে, এখন থেকে সিন এখানেই থাকবে। তো জিন কিন্তু ওর সব জিনিসের ঠিক মতন খেয়াল রাখতো, ওর জন্য হেলদি হেলদি রান্নাও করত, যেগুলো সিনের একদমই পছন্দ ছিল না, কিন্তু জিনের ভয়ে ওগুলো ওকে খেতে হতো। তো পরের দিন সিন নানার সঙ্গে দেখা করে ওকে বলে যে ভাবছি আমি কানাডা যাব না, এখান থেকেই গ্র্যাজুয়েট হব, এই বাহানায় আমি এখানেই থাকতে পারবো, কিন্তু এর জন্য আমাকে থাই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এতে নানা ওকে একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কুলে নিয়ে যায়, যেখানে সিন অ্যাডমিশন নিয়ে নেয়। তো রাতের বেলায় সিন গ্যারেজে গিয়ে দেখে যে এখানে তালা লাগা, এর মানে জিন ভেতরে নেই। তাই নানা তখন সিনকে ওর বাবার বাড়িতে রেখে আসে, কিন্তু ওখানেও তালা লাগানো ছিল। এতে সিনের মন খারাপ হয়ে যায়, ওর নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল এই মুহূর্তে। এরপর সিন যখন বিল্ডিং থেকে বার হয় তখন সে ডাস্টবিনের কাছে ওর বাবাকে দেখতে পায়, যে কিনা মাতাল হয়ে পড়েছিল।
সিন তখন কি করবে কিছু বুঝতে না পেরে ওর সৎমাকে কল করে। এতে ওর সৎমা বলে যে আমি মিংকে নিয়ে একটু বাইরে এসেছি, ঘরের চাবি এই জায়গাতে আছে, তাই তোমরা দুজনে ভেতরে চলে যাও। কিন্তু সিন চাবি খুঁজে পায় না, তাই সিন তখন জিনকে কল করে। প্রথম দিকে জিন ফোন রিসিভ করে না, তাই সিন পরে থাকা জিনিসগুলো দিয়েই ওর বাবাকে কভার করে যাতে ওর বাবাকে ঠান্ডা না লাগে। তখন জিন ওকে কল ব্যাক করে, সিন সব কথা বলে। কিছুক্ষণ বাদ জিনও ওখানে চলে আসে। এরপর সে ওদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে যায়। জিনের কাছে এক্সট্রা একটি চাবি ছিল। তো এরপর জিন বলে কয়েকদিনের জন্য আমাকে এই শহর থেকে বাইরে যেতে হবে, তাই ততদিন তুমি এখানেই থাকবে। এটা শুনে ওর মন খারাপ হয়ে যায়। এরপর সিন বলে যে ভাবছি আমি এখানেই আমার গ্র্যাজুয়েট কমপ্লিট করব। তাই তো থাই ভাষা শেখার জন্য আমি একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছি। এটা শুনে জিন বলে এখানে কিচ্ছু নেই, তাই তুমি তোমার মায়ের কথা শোনো আর কানাডায় গিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করো। কিন্তু সিন ওর কথা শোনেই না, সে এখান থেকেই গ্র্যাজুয়েট হবে। তো এরপর জিন ওখান থেকে চলে যায় আর ও সিনের জন্য কিছু টাকাও রেখে যায়। কিন্তু বিল্ডিং থেকে বার হওয়ার পর জিনের মন একটু খারাপ হয়ে যায়। আসলে এই কয়েকদিনে সিন ওর অভ্যেসে পরিণত হয়েছিল, তাই তো সিনকে কয়েকদিন দেখতে পাবে না বলেই ওর মন খারাপ। তো পরের দিন সিনের বাবা ঘুম থেকে উঠে প্রথমেই সিনের জন্য রান্না করে। যা খেয়ে ওর তখন অতীতের কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলাতেও ওর বাবা ওর জন্য এমনভাবে রান্না করত। অপরদিকে আমরা জিনকে দেখতে পাই, সে এখন একটি অন্য শহরে আছে একটি বড় লেভেলের কার রেসিংয়ে পার্টিসিপেট করার জন্য। এই গেম অনেক বেশি ডেঞ্জারাস ছিল, কারণ এখানে টপ রেসাররা অংশগ্রহণ করবে আর জেতার জন্য ওরা চিটিংও করতে পারে। একটি পর্যায়ে জিন তো হেরে যাচ্ছিল, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে আবারও রেসিং শুরু করে আর এই রেসে জিন জিতে যায়। এটা দেখে সকলেই অবাক হয়, কারণ জিন কিছু টপ রেসারদেরকেও হারিয়ে দিয়েছিল। তো পরের দিন ন্যানা সিনকে নিয়ে একটি কার শোরুমে আসে, যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্পোর্টস কার ছিল। ন্যানা বলে এগুলো তার কাজিনের। তখন আমরা ওখানে ওয়াংকে দেখতে পাই, যে কিনা ক্যামেরার মাধ্যমে এইসব দেখছিল। তো এইসব দেখে ওয়াং নিচে আসে আর সে ন্যানাকে এখান থেকে যেতে বলে। পরে সে সিনকে প্রশ্ন করে যে তুমি কে, আমার গাড়ির ছবি তুলে তুমি কি তোমার মালিককে দেখাবে? তুমি ন্যানার মাধ্যমে আমার ক্লোজ হতে চাও, যাতে তুমি আমার সমস্ত গোপন তথ্য তোমার বসকে দিতে পারো, তাই তো? সিন বলে তেমন কিছুই না যেমনটা তুমি মনে করছো, আর এই গাড়ির মধ্যে তেমন কোনো স্পেশালিটি নেই, আমি এর থেকেও ভালো ভালো গাড়ি দেখেছি। ওয়াং বলে আচ্ছা কোথায় দেখেছো, আমাকে নিয়ে চলো আমিও দেখব। কিন্তু সিন ওকে ওই জায়গাতে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। আসলে সিন তখন জিনের কথা বলছিল, কিন্তু ওয়াং জোর করে সিনকে গাড়িতে বসায়। এরপর সে অনেক স্পিডে গাড়ি চালায় আর ওয়াং ওকে ভয় দেখায়, যাতে সিন ওর বাড়ির ঠিকানা, ওর বসের নাম এইসব বলে দেয়। এতে সিন ভয় পেয়ে ওর বাড়ির ঠিকানা বলে দেয়। এতে ওয়াং ওকে ওখানে নিয়ে গিয়ে বুঝতে পারে যে সিন একটি সাধারণ মেয়ে, সে ওর ফ্যামিলিকে নিয়ে এখানে থাকে আর ওর ফ্যামিলির ছোট্ট একটি খাবারের বিজনেস আছে। ওয়াং তখন বলে আমি এখানকার খাবার ট্রাই করতে চাই। সিন বলে এখানে শুধুমাত্র মোমো পাওয়া যায়, তাই তুমি চলে যাও। তখন আমরা দেখি যে সিনের মা লুকিয়ে লুকিয়ে এইসব দেখছে, আর সে তখনই জিনকে কল করে বলে আমার মনে হয় যে সিন একটি ছেলের সঙ্গে ডেট করছে, আর সে ওই ছেলের জন্যই চায়না থেকে থাইল্যান্ডে এসেছে। এই কথাগুলো শুনে জিন তখন অনেক বেশি জেলাস হয়। ওর সৎ মা তখন আরও বলে যে জলদি তুমি এখানে আসো, ওই ছেলেকে দেখতে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, যদি ও কিছু খারাপ করে। এটা শুনে জিন তো ভয় পেয়ে যায় আর সে তখনই ওই শহরে চলে আসে। ইতিমধ্যে সিনও কিন্তু ওয়াংকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। হঠাৎ করে জিনকে এখানে দেখে সিন কিছুটা সারপ্রাইজ হয়। এরপর জিন সিনকে ওর সঙ্গে গ্যারেজে নিয়ে যাচ্ছিল, একটি পার্কের ভিতর দিয়ে, যেটা শর্টকাট ছিল। কিন্তু এই পার্ক ছিল কাপলদের জন্য, যারা রোম্যান্স করতে ব্যস্ত ছিল। এই সব দেখে সিন ওকে প্রশ্ন করে তুমি কি এখানে প্রায় আসো কোনো মেয়ের সঙ্গে? ওর এই কথা শুনে জিন তখন ওর কপালে টোকা মেরে বলে যে বড্ড পেকে গিয়েছো তুমি, তোমার বয়স এখন অনেক কম, তাই তো তুমি আবেগে ভেসে বেড়াচ্ছ। আসল আর নকল ভালোবাসার মধ্যে তুমি তফাৎ খুঁজে পাচ্ছ না, তাই তো বলছি সাবধানে থেকো। এখন তুমি বুঝতে পারবে না যে তোমার প্রতি কে লয়াল আর কে লয়াল না।
এখানে জিন কিন্তু জেলাসি হয়ে ওয়াংয়ের কথাই ওকে বলছিল, কিন্তু সিন তো কিছুই বুঝতে পারে না যে জিন এইসব কি বকছে। তখন সে পড়তে যাচ্ছিল, কিন্তু জিন ওকে ধরে ফেলে আর সে বলে যে ভালোবাসা একটি রেসপন্সিবিলিটি। তাই তো যখন কোনো ছেলে তোমার প্রতি লয়াল থাকবে, তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নেবে, তখনই তুমি বুঝবে যে ওই ছেলেটি তোমার জন্য পারফেক্ট। এতে সিন বুঝতে পারে যে ওর লাইফে যদি কোনো এমন ছেলে থেকে থাকে তাহলে ওই ছেলে অন্য কেউ না, জিন। তো এরপর দুজনে গ্যারেজে চলে যায়। ওখানে আগে থেকে স্যান আর ফ্যাং ছিল। জিন তখন ওদের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায় আর সিন একটু বাইরে যায়। তখন সে ওখানে একটি মেয়েকে দেখতে পায়, যে আর অন্য কেউ না, লিন ছিল। লিন তখন সিনকে প্রশ্ন করে যে তোমার আর জিনের মধ্যে কিসের সম্পর্ক আছে, তুমি কি এখানেই থাকো? কিন্তু সিন উল্টো ওকে প্রশ্ন করে যে তুমি কে আর এত রাতে এখানে কি করছো? এতে লিন বলে যে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি, এমনকি সে তো আমাকে পছন্দও করে। এটা শুনে সিন কিছুটা অবাক হয়। তখন ওখানে জিন আসে আর লিনকে দেখে সে প্রশ্ন করে যে এত রাতে তুমি এখানে কি করছো? এতে লিন বলে তুমি তো আমার সঙ্গে দেখা করতে যাও না, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর তোমার জন্য কিছু খাবারও এনেছি। এই বলে সে জোর করে ভেতরে ঢুকে যায়। এতে জিন আর ওকে কিছু বলতে পারে না। তো জিন যখন একটু সাইডে যায় তখন লিন এদেরকে প্রশ্ন করে যে এই মেয়েটি জিনের কে হয়। এতে এরা বলে দেয় যে দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক। এটা শুনে লিন কিছুটা রিল্যাক্স হয়। এরপর ওখানে জিন এসে মিট পিস করতে শুরু করে। লিন তো মনে করছিল যে এই সব জিন ওর জন্য করছে, কিন্তু জিন যখন এই মিটের পিসগুলো সিনকে দেয় তখন লিন কিছুটা জেলাস ফিল করে। তো এরপর রুমে গিয়ে সিন স্যানকে প্রশ্ন করে যে ওই মেয়েটি কে ছিল। এতে স্যান বলে যে আগে জিন ওর বাবার গ্যারেজে কাজ করত, তখন থেকেই লিন ওকে পছন্দ করত, কিন্তু জিন কখনোই ওকে পাত্তা দেয়নি। একদিন একটা ঝামেলার কারণে জিন ওর বাবার গ্যারেজ ছেড়ে দেয়। তখন থেকেই লিনের বাবা আর জিন একে অপরের শত্রু, কিন্তু লিন তবুও লুকিয়ে জিনকেই সাপোর্ট করে। তো দুজনে তখনও বাইরে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছিল, তাই সিন লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করছিল। লিন বলছিল এই কাজ ছেড়ে দাও, তুমি আমার হাত ধরো, আমি তোমাকে এখানকার রাজা বানিয়ে দেব। জিন তখন সিনকে দেখে ফেলেছিল, তাই সে ওকে যেতে বলে। লিন যখন চলে যায় তখন জিন ওকে প্রশ্ন করে যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? সিন বলে আরে না, আমি তো গাড়ি পরিষ্কার করছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো বলেছিলে যে এখানে কোনো মেয়ে আসা অ্যালাউ না, তাহলে ও কেন এসেছিল? জিন বলে কেন, তুমি কি জেলাস? সিন বলে আরে না, আমি কেন জেলাস হব, এমনি প্রশ্ন করলাম। এই বলে সে রুমে চলে যায়। তো পরের দিন সিনের প্রথম দিন ছিল স্কুলে যাওয়ার, কিন্তু সে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। জিন ওকে অনেকবার ওঠাতেও এসেছিল, কিন্তু সিন ওঠেনি। এরপর সে তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইরে আসে, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে সে খাবার খায় না। আর সে তখন জিনকে শুনিয়ে শুনিয়ে বলে ওই দিন তো নানা আমাকে নিয়ে গিয়েছিল, আমি তো রাস্তা ঠিক মতন চিনি না, আর বাসে করে যাব তো আমি ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিভাবে যাব, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। এতে জিন বুঝতে পারে ওর মতলব, সে আসলে জিনের সঙ্গে যেতে চায়। তাই জিন বাইকে করে ওকে স্কুলে ছেড়ে আসে, ওর হেলমেট খুলে দেয়, ওর চুল ঠিক করে দেয়, এমনকি ওর জন্য খাবারও এনে দেয়। অপরদিকে আমরা ওয়াংকে দেখতে পাই, যে কিনা ঘুরতে ঘুরতে জিনের গ্যারেজে চলে এসেছিল। ওয়াং তখন একে প্রশ্ন করে এই গ্যারেজের মালিককে, কিন্তু এ কিছুই বলে না। তাই ওয়াং চলে যায়। এরপর ওয়াং সিনের উদ্দেশ্যে ওর বাবার ওই রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে ওয়াং সিনকে দেখতে পায় না, তবে জিনকে দেখতে পায়। এতে ওয়াং বুঝতে পারে যে ওই রাতে সিন যেই বন্ধুর কথা বলেছিল সে আর অন্য কেউ না, জিন, আর ওই গ্যারেজটা জিনেরই হবে। তো এরপর জিন ওর গ্যারেজে গিয়ে একটি স্কুল ইউনিফর্ম দেখে। আসলে সিন ওকে বলেছিল তার একটি ইউনিফর্ম লাগবে, তাই তো জিন ওর এই ইউনিফর্ম পরিষ্কার করে সিনকে দেয়। এই ড্রেস জিনের কাছে অনেক স্পেশাল ছিল, কারণ ড্রেসে একটি গোল্ডেন ট্যাগ দেওয়া ছিল, আর এই ট্যাগ কেবলমাত্র ওই স্টুডেন্টকে দেওয়া হতো যে কিনা পড়াশোনাতে অনেক বেশি ভালো ছিল। আর এই কথাগুলো সিন ন্যানের কাছ থেকে জানতে পেরেছিল। তো এরপর সিন ওর ক্লাস শেষ করে স্যানের গ্যারেজে যায়। স্যান অনেকগুলা কুকুর পুষত। এই কুকুরটা দেখে সিনের তখন অতীতের কথা মনে পড়ে। একদিন সে আর জিন এরকমই দেখতে
একটা কুকুর বাড়িতে এনেছিল, কিন্তু ওর মা কিছুতেই কুকুরটিকে বাড়িতে রাখতে রাজি হচ্ছিল না। তাই ওরা দুজনে বাড়ির বাইরে কুকুরটিকে রেখেছিল। কিন্তু একদিন কুকুর হারিয়ে যায়, আর তখন সিন অনেক বেশি কান্না করেছিল। সিন বর্তমানে আসে আর স্যান ওকে বলে, তুমি চাইলে এই কুকুর আমি তোমাকে দিতে পারি। সিন বলে, কিন্তু এর জন্য আমাকে আগে জিনের কাছে পারমিশন নিতে হবে। তো এরপর সিন জিনকে বলে যে আমি একটা কুকুর পুষতে চাই, কিন্তু জিন ওকে মানা করে দেয়। সে বলে, যখন তুমি এখান থেকে চলে যাবে তখন ওই কুকুরের দেখাশোনা কে করবে? আর তাছাড়া একটি কুকুরের পেছনে অনেক টাকা খরচাও হয়। সিন বলে, আমি ম্যানেজ করে নেব। কিন্তু জিন রাজি হয় না, তাই সিন মন খারাপ করে চলে যায়। তো পরের দিন সিন যখন ওই কুকুর দেখতে যায় তখন স্যান বলে, জিন তো রাজি হয়ে গিয়েছে, তো কখন তুমি এই কুকুর নিয়ে যাবে? এটা শুনে সিন তো অনেক বেশি খুশি হয়। আসলে কাল রাতে জিন এখানে এসেছিল। সিনের মন খারাপ সে দেখতে পারেনি, তাই তো এই কুকুর নিতে রাজি হয়ে গিয়েছে। এটা জানতে পেরে সিন তখনই গ্যারেজে গিয়ে এমন কিউটভাবে জিনকে থ্যাংক ইউ বলে। আর সিনকে এত হ্যাপি দেখে জিনও তখন স্মাইল করছিল। তো কিছুক্ষণ বাদ ওখানে লিন আসে, আর সে জিনের সঙ্গে কোনো একটা বিষয়ে কথা বলছিল। সিনের তখন খুব ইচ্ছে করছিল ওরা দুজনে কি বিষয় নিয়ে কথা বলছে তা জানার জন্য। বেচারি তখন থাকতে না পেয়ে একটি অ্যাপেল নিয়ে জিনের কাছে গিয়ে বলে, এটা কি তুমি খাবে? জিন বুঝতে পারছে যে সিন এখানে জেলাস, তাই সে ওর কামড় দেওয়া আপেলে বাইট করে। এটা দেখে লিন আবার জেলাস ফিল করে। আসলে জিন লিনকে এখান থেকে ভাগানোর জন্যই এইসব করছিল। আর সত্যি লিন ওদের এই রোম্যান্স সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। তো জিন কিন্তু তখনও সিনের দেওয়া অ্যাপেল খেয়ে যাচ্ছিল আর স্মাইল করছিল। তো এরপর সিন ন্যানাকে নিয়ে ওর ড্রাইভিং লাইসেন্স করতে যায়। সিন যেহেতু আগে থেকেই ড্রাইভিং জানতো, তাই সে খুব সহজেই লাইসেন্স পেয়ে যায়। তো এরপর সিন স্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন সে রাস্তাতে এই গাড়ি দেখতে পায়। সিনের খুব ইচ্ছে করছিল একবার গাড়ি চালিয়ে দেখতে, তাই তো সে কাছে যায়। কিন্তু ওই গাড়ি থেকে তখন ওয়াং বার হয়। এতে সিন বুঝতে পারে যে গাড়ির মালিক অন্য কেউ না, ওয়াং। সিন বলে, একটি কার রেসিং কম্পিটিশন দেখতে, ওখানে আমার ফ্রেন্ড পার্টিসিপেট করবে। ওয়াং বলে, আরে আমিও তো ওখানেই যাচ্ছি, তাই চলো তোমাকে ছেড়ে দিই। জায়গাটা অনেক দূরে ছিল, তাই সিন যেতে রাজি হয়ে যায়। পৌঁছাতে পৌঁছাতে ওদের রাত হয়ে যায়। তো কিছুক্ষণ বাদ ওখানে স্যানও চলে আসে, কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে ওর ড্রাইভিং স্কিল খুব একটা ভালো না। তো রেস শুরু হয়, কিন্তু মাঝ পথেই স্যান গিভ আপ করে নেয়। এতে ওয়াং কনফার্ম হয়ে যায় যে স্যান কিছুতেই ওই ছেলে হতে পারে না। সে তো অন্য কেউ ছিল যে কিনা ওয়াংকে হারিয়েছিল। তো এরপর স্যান সিনকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর পরে সে সিনকে কফিও কিনে দেয়। সিন তখন বলে, এমনিতে তুমি হ্যান্ডসাম, কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করলে পরে তোমাকে আরও হ্যান্ডসাম দেখাবে। ওর কথা মতন পরের দিনই স্যান ওর হেয়ার স্টাইল চেঞ্জ করে গ্যারেজে যায়। আর সকলেই তখন অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ আসলেই স্যানকে দেখতে অন্যরকম লাগছিল। আর সিন যখন ওকে দেখে তখন সে ওকে হ্যান্ডসাম বলে। এটা শুনে স্যান তো অনেক খুশি হয়, কিন্তু অপর দিকে জিন জেলাস হচ্ছিল। এরপর জিন সিনকে ওর কাছে ডাকে। জিন তখন বলে, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তোমার সৎ ভাইও না। যদি এখন কেউ আমাদেরকে আমাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? এই বলে জিন আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছিল। এতে সিনের হার্টবিট অনেক বেড়ে যায়, তাই তো সে আর কিছু না বলে দৌড়ে ওখান থেকে চলে যায়। তো এরপর জিন যখন ওদের বাড়িতে ছিল তখন ওখানে ওর সঙ্গে দেখা করতে ওয়াং আসে। ওয়াং তখন জিনকে এই টুপি দেখিয়ে বলে, আমি জানি ওই রাতে তুমি আমাকে হারিয়েছিলে। আসলে কাল রাতে ওয়াং স্যানের গাড়িতে এই টুপি পেয়েছিল। ওয়াং তো চিনতে পেরে যায়, কারণ ওই রাতে জিন এই টুপি পরেছিল। তাই সে জিজ্ঞাসা করে, এই টুপি কার? স্যান বলে দেয় ওর ফ্রেন্ড জিনের। তাই তো ওয়াং এখন জিনের সঙ্গে কথা বলতে এসেছে, কিন্তু জিন কিছুতেই এই কথাটা স্বীকার করে না। সে ওখান থেকে উঠে চলে যায়। তো এই দিকে আমরা সিনকে দেখতে পাই। বেচারি তখন ক্লাসে মন দিতে পারছিল না। আসলে ওর বারবার জিনের কথা মনে পড়ছিল, আর ওর জন্যই সিন আজকে গ্যারেজে না গিয়ে ওদের বাড়িতে যায়। রাতের বেলায় সিন অনেক রোম্যান্টিক একটি স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পর ওর তো ঘুম ভেঙে যায়, আর বেচারি তখন অনেক বেশি লজ্জাও পাচ্ছিল।
এরপর সিন আবারও ওর ক্লাসে যায়। তো এই ছেলেটির নাম হলো কাই, যে কিনা আজকেই ক্লাস জয়েন করেছে। আর প্রথম দেখাতেই সে সিনের উপরে ক্রাশ খেয়েছে। তাই তো কাই ওর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সিন ওকে কোনো পাত্তা দেয় না। এমনকি সিন তো বিরক্ত হয়ে কায়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। তখন সে ওখানে জিনকে দেখতে পায়, যে কিনা এই ছেলেটির সঙ্গে কথা বলছিল। জিনের একবার তাকানোই যথেষ্ট ছিল। কাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিন সিনকে গাড়িতে বসতে বলে। সিন তো মনে করছিল যে জিন ওকে অনেক প্রশ্ন করবে, কারণ সে এখন গ্যারেজে যায় না। কিন্তু জিন ওকে কিছুই বলে না, সে চুপচাপ সিনকে বাড়িতে রেখে আসে। তো পরের দিন সিন গ্যারেজে যায়। ওকে দেখে স্যান বলে, কি ব্যাপার, আজকে হঠাৎ করে গ্যারেজে? এতদিন কেন আসোনি? সিন বলে, এমনি। আচ্ছা জিন কোথায়? স্যান তখন মিথ্যে কথা বলে যে কোনো একটি কারণে জিন তোমার ওপর অনেক রেগে আছে। এতে সিন বলে, তো আমি ওর রাগ ভাঙানোর জন্য কি ডান্স করব নাকি গান গাইব? আমি কিন্তু অনেক ভালো ডান্স করতে পারি, আমার ডান্স দেখলে ওর রাগ এমনি গায়েব হয়ে যাবে। তখন পেছন দিক থেকে জিন বলে, তাহলে করো আমার জন্য ডান্স। কিন্তু জিনকে দেখে ও আবারও নার্ভাস হয়ে যায়, তাই তো কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর সিন লুকিয়ে জিনের রুমে যায়, আর ওখানে সে নিজেরই একটি স্কেচ দেখতে পায়, যেটা কিনা জিন বানিয়েছিল। আসলে এই কয়েকদিন জিন ওকে খুব মিস করেছিল, তাই তো এই ড্রয়িং বানিয়েছিল। তো পরের দিন সিন ড্রাইভিং প্র্যাকটিস করছিল স্যানের গাড়ি নিয়ে, কিন্তু এটা যেহেতু কোনো স্পোর্টস কার ছিল না, তাই তো সিন তেমন কোনো মজা পাচ্ছিল না। তখন ওখানে দুটো গাড়ি আসে। এই গাড়ি দেখে ন্যানা বলে, আরে এটা তো ওয়াংয়ের গাড়ি। ঠিক তখনই গাড়ি থেকে ওয়াং বার হয়, আর এটা হলো ওর ফ্রেন্ড, নাম চ্যান। ন্যানা তখন ওয়াংকে বলে, যদি তুমি কিছু মনে না করো তাহলে সিন কি তোমার গাড়ি চালাতে পারে? এতে ওয়াং খুব সহজেই রাজি হয়ে যায়, আর সে তখন চ্যানকে ওদের ভিডিও রেকর্ড করতে বলে। অপরদিকে আমরা জিনকে দেখতে পাই, সেও তখন প্র্যাকটিস করছিল। আসলে সামনে একটি অনেক বড় রেস আছে, আর জিন ওখানে পার্টিসিপেট করবে। জিনের বাবা কিন্তু ওর থেকেও বড় একজন রেসার ছিল, তাই তো ওর বাবা জিনকে গাইড করছিল। আর এইদিকে ওয়াং সিনকে গাইড করছিল। বাইরে থেকে চ্যান এই সব কিছু রেকর্ডিং করছিল। তো পরের দিন সিন যখন স্কুলে ছিল, তখন সে ওখানে জিনকে দেখতে পায়, আর ওকে দেখে সিন খুশি হয়ে যায়। আসলে স্কুলে একটি মিটিং আছে, তাই ফ্যামিলির যে কোনো একজনকে আসতে বলা হয়েছিল। সিন ওর বাবাকে কল করে আসতে বলেছিল, কিন্তু ওর বাবা জিনকে পাঠিয়েছে। মিটিংয়ের সময় সিন তখন লুকিয়ে লুকিয়ে জিনের কিছু ছবিও তুলে নেয়। এরপর বাড়ি যাওয়ার টাইমে অনেক বৃষ্টি পড়তে শুরু করে। এতে জিন এমন রোমান্টিক স্টাইলে নিজের জ্যাকেট খুলে সিনকে কভার করে নিয়ে যায়। এরপর দুজনে একটি দোকানের কাছে গিয়ে দাঁড়ায়। ওর যেন ঠান্ডা না লাগে, তাই জিন ওর জ্যাকেট সিনকে পরিয়েও দেয়। সিন তো অনেক খুশি। সে তখন জিনের হাত হালকা করে টাচ করে, এরপর লজ্জা পেয়ে সরিয়েও নেয়। কিন্তু জিন তখন টাইটলি ওর হাত জড়িয়ে ধরে। তো এরপর বৃষ্টি থামলে পরে ওরা বাড়িতে চলে যায়, আর সিন তখন জিনকে ওর চুল শুকিয়ে দিতে বলে। জিন তখন বলে, তুমি তো কোনো কাজই ঠিক মতন করতে পারো না, না জানি কোন ছেলে তোমাকে বিয়ে করবে। সিন বলে, কাজ পারি না তো কি হয়েছে, আমি দেখতে তো কিউট, তাই এতেই হয়ে যাবে। এই কথাগুলো সিন জিনের দিকে তাকিয়ে বলেছিল, তাই হঠাৎ করে জিনের হার্টবিট বেড়ে যায়। জিন বলে, অনেক রাত হয়েছে, ঘুমাও। সিন বলে, আমি অনেক বেশি এক্সাইটেড, সামনে নিউ ইয়ার, এইবার আমরা একসঙ্গে নিউ ইয়ার পালন করব, ওকে? এতে জিন বলে, ঠিক আছে। তো সিন যখন ঘুমিয়ে যায়, তখন জিন ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। আর ঘুমন্ত সিন তখন বলে, নিউ ইয়ারে আমি তোমাকে অনেক বড় একটি সারপ্রাইজ দেব, আশা করি তোমার পছন্দ হবে। জিন বলে, আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। এই বলে সে চলে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, ওয়াং জিনের সঙ্গে কথা বলার জন্য একটি চাল চালে। তাই তো সে তখন ওর আর সিনের ওই ভিডিও সেন্ড করে দেয়, কারণ ওয়াং জানতো যে এমনিতে জিন ওর সঙ্গে কথা বলবে না, কিন্তু এই ভিডিও দেখে সে অবশ্যই দেখা করতে আসবে। আর এমনটাই হয়। ভিডিও দেখে জিন অনেক বেশি জেলাস হয়, আর সে তখনই ওয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। আর সে তখন ওয়াংকে ওয়ার্নিং দেয়, সে যেন সিনের কাছ থেকে দূরে থাকে।
ওয়াং বলে আচ্ছা, কিন্তু এর আগে তোমাকে আমার সঙ্গে একটি কম্পিটিশন করতে হবে। যদি আমি জিতি তাহলে আমি তো সিনের সঙ্গে দেখা করব, আর যদি তুমি যেত তাহলে আমি ওর সঙ্গে দেখা করব না। এতে জিন রাজি হয়ে যায়। কিন্তু রেস শুরু হওয়ার আগে ওয়াং জিনকে একটি এয়ারবাড দেয়, যেটার মাধ্যমে দুজনে কানেক্টেড থাকবে। রেস শুরু হয়। ওয়াং তখন কথায় কথায় জিনকে জিজ্ঞাসা করে ওর ড্রাইভিং স্কিলে কোনো কি প্রবলেম আছে। জিন তখন ড্রাইভিংয়ে অনেক বেশি মগ্ন ছিল, তাই তো সে ওর গাড়ি আর ওয়াংয়ের অনেক প্রবলেম বলে, আর ওয়াং তখন ওর সমস্ত কথা নোট করে নেয়। আসলে ওয়াং তো এটাই জানতে চাইছিল জিনের কাছ থেকে। এখন ওয়াং ওর কথা মতন নিজের ড্রাইভিং স্কিল আর গাড়ির কিছু পার্টস পরিবর্তন করবে। তো এই রেসে কিন্তু জিন জিতে যায়, কিন্তু ওয়াং যে এই রেসে হেরে গিয়েছে এতে ওর কোনো আফসোস নেই, কারণ যা জানার জন্য সে এই কম্পিটিশন করেছিল ওগুলো সবই সে জেনে গিয়েছে। অপরদিকে আমরা সিন আর ন্যানাকে দেখতে পাই। এখানে একটি ফেস্টিভ্যাল হচ্ছিল। সিন পার্টিসিপেট করেছিল গান গাওয়ার জন্য, কিন্তু সে জিনের জন্য অপেক্ষা করছিল। জিন আসলেই সে গাইতে শুরু করবে। এরপর যখন ওখানে জিন আসে তখন সিন গান গাইতে শুরু করে, আর জিন তখন মন দিয়ে ওর গান শোনে। তো সিনের যখন পারফরমেন্স শেষ হয় তখন জিন ওকে নিয়ে বাড়ি যাচ্ছিল, কিন্তু সিন তখন বলে যে আমি বাড়ি যাব না, বিচের সাইড যাব। তাই জিন ওকে বিচে নিয়ে যায়। সিন তখন বলে নিউ ইয়ারে তুমি আমাকে কি দেবে? জিন বলে যা চাইবে তাই দেব। সিন বলে আমি শুনেছি আজকে নাকি মিটিও শাওয়ার হবে, তাই আমরা ওটা দেখেই যাব। হ্যাঁ। তো এরপর দুজনে অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় মিটিও শাওয়ার দেখা যায় না। তাই তো সিন জিনের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায়। এর কিছুক্ষণ বাদ মিটিও শাওয়ার দেখা যায়, আর জিন তখন উইশ চায় সে আর সিন যেন সারা জীবন একসঙ্গে থাকে, ওরা যেন কখনোই আলাদা না হয়। তো এখানেই পার্ট 2 শেষ করছি। পরবর্তী এপিসোড দেখতে হলে এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। বাই। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। তো এপিসোডের শুরুতে আমরা সিনকে ওর স্কুলে দেখতে পাই। সে তখন জিনকে মেসেজ করে বলে ক্লাস শেষ হলে পরে জিন কি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে। এতে জিন বলে যে না, আমার কাজ আছে, তাই তুমি একাই চলে আসো। এতে সিন ওর বইয়ের একটি ছবি তোলে আর জিনকে ওটা সেন্ড করে বলে দেখো না কতগুলা বই, ব্যাগ তো এমনিতেই অনেক ভারী, আমার যেতে কষ্ট হবে তো। তখন ওখানে কাই আসে। হঠাৎ করে ওকে দেখে সিন বিরক্ত হয়ে যায়। অপরদিকে জিন এই ছবিটা ভালো করে দেখছিল। তখন বোতলের মুখের রিফ্লেকশনে কাইকে দেখা যাচ্ছিল। সিনের সঙ্গে একটি ছেলে আছে, এটা দেখেই তো জিন জেলাস হয়, আর সে তখনই সিনকে নিতে স্কুলে চলে যায়। কাই তখন সিনের পেছন পেছন আসছিল, এটা দেখে জিনের তো অনেক রাগ হয়। জিন তখন অ্যাংরি লুকে ওর দিকে তাকায়, যেন সে এখনই কাইকে খেয়ে ফেলবে। তাই তো সে ভয় পেয়ে সিনের হাত ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়, আর জিন ওকে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সিন ন্যানার সঙ্গে দেখা করতে স্কুলে যায়। তখন আবার ওর সঙ্গে দেখা করতে ওখানে লিন আসে, আর সে সিনকে ওর সঙ্গে একটি জায়গাতে নিয়ে যায়। লিন তখন বলে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমি তোমাকে কিছু কথা বলতে চাই। প্রথম যখন আমি জিনকে দেখেছিলাম তখনই ওর উপরে ক্রাশ খেয়েছিলাম। জিন তখন মনোযোগ দিয়ে আমার বাবার গ্যারেজে কাজ করছিল, আর ওকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। ওই দিনের পর থেকে আমি রোজ গ্যারেজ যেতাম কেবলমাত্র জিনকে দেখার জন্য।
এমনকি ওর জন্য কফিও নিয়ে যেতাম, কিন্তু জিন কোনো দিনও আমার দিকে তাকায়নি। কিন্তু এতেও আমার কোনো যায় আসতো না। আমি প্রত্যেক দিন নির্লজ্জের মতন ওকেই দেখতে আসতাম। তখন জিনের ছোট বোন অনেক বেশি অসুস্থ ছিল, আর টাকার জন্য সে ওভারটাইম কাজ করত। কিন্তু সে ঠিক মতন কাজে মন দিতে পারতো না। একটি গাড়ি সে ঠিক মতন রিপেয়ার করতে পারে না, তাই তো ওই গাড়ির মালিকের অ্যাক্সিডেন্ট হয় আর সে জিনের উপরে কেস করে। তখন আমি জিনের সাহায্য করার জন্য আমার সব থেকে পছন্দের গাড়িও বিক্রি করে দিই, যাতে জিন এই টাকার মাধ্যমে ওই কেস থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু সে আমার টাকা নেয়নি। এরপর থেকে ওর জীবন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। সে স্কুলের ফাইনাল এক্সাম দিতে পারে না। এরপর থেকে জিন দিন রাত আমাদের গ্যারেজেই কাজ করত। আর একদিন ও জানতে পারে যে সে ঠিক মতনই ওই গাড়ি রিপেয়ার করেছিল, কিন্তু গ্যারেজেরই একজন লোক গাড়ির নতুন পার্ট বার করে ওর জায়গায় পুরনো একটি পার্ট লাগিয়ে দিয়েছিল, তাই তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই সব কথা লিনের বাবা জানতো, কিন্তু গ্যারেজের নাম বদনাম হবে তাই সে কিছুই বলেনি। সব দোষ জিনের ওপর দিয়ে দিয়েছিল। তখন জিন অনেক বেশি রেগে গিয়েছিল, আর তখন থেকেই জিন আমার বাবার গ্যারেজ ছেড়ে নিজের একটি গ্যারেজ খোলে। এইসব কথা জানতে পেরে সিন তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর লিনের চোখেও আমরা পানি দেখতে পাই। দুজনেই ড্রিঙ্ক করছিল তাই মাতাল হয়ে যায়। তখন ওখানে সিনকে নিতে জিন আসে, আর লিনকে ওরই এক ফ্রেন্ড নিয়ে চলে যায়। সিন তখন জিনকে জড়িয়ে ধরে বলে যে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। কিন্তু জিন বুঝতে পারছিল না সিন কেন এই কথা বলল। এরপর সে ওকে গ্যারেজে নিয়ে যায়। সিন তখন বলছিল, হ্যাঁ মানছি যে লিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তোমাকে কোনো অনুমতি দেব না ওর সঙ্গে প্রেম করার। মেয়েটি মাতাল আছে ঠিকই, কিন্তু জিনের প্রতি এখনও সে পজেসিভ। তো এরপর জিন বাইরে গিয়ে স্যানকে এই কথাগুলো বলে। স্যান বলে, এবার বুঝলাম, দুজনে একসঙ্গে ছিল। এর মানে লিন অতীতের সব কথাই সিনকে বলে দিয়েছে। এখন তোমার কাছে দুটো অপশন, সিন না হলে লিন। লিন তো অনেক দিন থেকেই তোমার ওপর ক্রস খেয়ে আছে, কিন্তু আফসোস তুমি ওর দিকে কোনো দিনও তাকাওনি। আর বাকি থাকলো সিন। আমি লক্ষ্য করেছি যে ওকে দেখলেই তোমার মন ভালো হয়ে যায়। যেই ছেলে আগে স্মাইল করতো না সে এখন স্মাইল করে। এমনিতেই সিন অনেক প্রিটি, মাঝে মাঝে একটু বেশি কথা বলে, কিন্তু ওগুলো শুনতেও কিউট লাগে। ওর কথা শুনে জিন তখন বলে, তুই কি ওর ওপর নজর দিয়েছিস? স্যান বলে, আরে না, আমি তো তোর জন্যই ওকে ঠিক করে রেখেছি। আর আমি এটাও জানি যে তোর মনে সিন ছাড়া আর অন্য কোনো মেয়ে নেই। এতে জিন বলে, হ্যাঁ, আগেও আমার মনে সেই ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে। পরে সিনে আমরা লিনের ওই ফ্রেন্ড ইউকে দেখতে পাই। সে তখন অনেক বেশি রেগেছিল। আসলে ইউ যখন লিনকে নিতে গিয়েছিল তখন লিন ওকে জিন মনে করে বলেছিল, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে একটুও ভালোবাসো না। আসলে অনেক আগে থেকেই ইউ লিনকে পছন্দ করে। লিন যখন গ্যারেজে জিনকে দেখতে আসতো তখন ইউ ওকে দেখত, কিন্তু লিন কখনোই এই কথাটি বুঝতে পারেনি। তাই তো জিনের উপরে ইউয়ের এখন অনেক বেশি রাগ। তো পরের দিন নিউ ইয়ার ছিল, তাই তো সিনের বাবা, ওর সৎ মা আর মিং বাইরে ঘুরতে যাবে। ওরা সিন আর জিনকেও বলেছিল, কিন্তু কাজের জন্য জিন যেতে পারবে না। তাই জিনের জন্য সিনও থেকে যায়, কারণ সে এই বছর ওর সঙ্গেই নিউ ইয়ার সেলিব্রেট করতে চায়। তো এরপর সিন গ্যারেজে যায়। বৃষ্টির জন্য সিন একটু ভিজে গিয়েছিল, তাই তো জিন ওর চুল মুছে দেয় আর সিনের হাত নিজের পকেটে রেখে দেয়, যাতে ওর হাত একটু গরম হয় আর কি। তখন সিন পকেটে একটি কিচেন দেখতে পায়, যেখানে ওর নামের মানে লেখা ছিল। তখন ওর স্যানের বলা একটি কথা মনে পড়ে যায়। একদিন স্যান ওকে বলেছিল জিন ওর ট্রু লাভের জন্য একটি কিচেন কিনেছিল, যেখানে ওই মেয়েটির নামের মানে লেখা ছিল। এটা দেখে সিন বুঝতে পারে যে জিনের ট্রু লাভ আর অন্য কেউ না, সে নিজেই, কারণ এই কিচেনে ওর নামের মানেই লেখা ছিল। এতে সিন তো অনেক বেশি খুশি হয়, এমনকি সে স্যানকেও এই কিচেন দেখায়। এতে স্যানও সব বুঝতে পেরে যায়। তো এরপর 12টা বাজলে পরে সকলেই অনেক বাজি ফোটায়। অনেক বছর পর দুজনে একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করলো, তাই দুজনেই অনেক বেশি খুশি ছিল। কিন্তু সিন একটু বেশি খুশি ছিল,
তো এরপর পার্টি শেষে জিন সিনকে নিয়ে বাড়িতে যায়। সিন তখন বলে যে দেখো আমার জুতো ছিঁড়ে গিয়েছে, তাই তুমি আমাকে তোমার পিঠে করে ওপরে নিয়ে চলো। এতে জিন ওর এই কিউট আবদার পূরণ করে দেয়। এমনকি রুমে যাওয়ার পরও জিন ওকে নামায় না, বরং নিজের পায়ের ওপরে দাঁড় করিয়ে রাখে। এরপর জিন স্লিপার বার করে সিনকে পরিয়ে দেয়। জিন তখন সিনের দিকে একটু এগিয়ে আসছিল, কিন্তু সিন লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে রুমে চলে যায়। এর কিছুক্ষণ বাদ সিন রুম থেকে বার হয়ে দেখে যে জিন চলে যাচ্ছে। তাই সিন তখন ওকে আটকানোর জন্য বলে যে আমার ঘুম আসছে না, তাই তুমি আমাকে গল্প শোনাও। জিন বলে তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে গল্প শোনাবো? জিন বলে ছোট না, কিন্তু বয়সে আমি তোমার থেকে ছোট। এতে জিন ওকে গল্প শোনাতে বাধ্য হয়। পরের দিন সিনের ঘুম ভাঙলে সে ওখানে জিনকে দেখতে পায় না। তখন জিন ওকে কল করে। জিন বলে জলদি রেডি হও, আমরা ঘুরতে যাব। সিন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে একটি নতুন ড্রেস পরে নিচে আসে। সিন তখন বলে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তাই আজকে ড্রাইভিং আমি করব। এরপর সিন একটি ফাঁকা জায়গাতে গাড়ি চালিয়ে টায়ারের মাধ্যমে একটি বড় হার্ট বানায়। আর এই সারপ্রাইজের কথাই সে ওই রাতে বলছিল। আর সিন কিন্তু এখানে ইনডাইরেক্টলি ওর মনের কথা জিনকে বলে দিল। এটা জিনও বুঝতে পারে, তাই সে বলে এখন আমি তোমাকে উত্তর দেব। এই বলে সেও তখন সিনের মতন ড্রাইভিং করে ওর পাশে একটি হার্ট বানায়। আর এইভাবে জিনও ইনডাইরেক্টলি সিনকেও ওর মনের কথা বলে দেয়। এরপর দুজনে অনেক ঘোরাঘুরি করে। নিউ ইয়ারের জন্য অনেক বেশি ভিড় থাকায় জিন তখন টাইটলি ওর হাত ধরে রেখেছিল যাতে সিন হারিয়ে না যায়। তখন সিন জিনকে কিছু একটা বলে, কিন্তু জিন শুনতে পায় না। তাই সিন ওর কাছে এগিয়ে আসে। আর ঠিক তখনই ধাক্কা লেগে যাওয়ার জন্য সিন ওর গালে কিস করে দেয়। এতে দুজনেই তখন অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। তো এরপর দুজনে যখন ওখান থেকে যাচ্ছিল তখন এদের সঙ্গে লিনের বাবার দেখা হয়। লিনের বাবা খুব ভালো করে জানতো যে ওর মেয়ে জিনকে কতটা ভালোবাসে। তাই তো মেয়ের খুশির জন্য সে জিনের সঙ্গে সমস্ত শত্রুতা শেষ করে জিনকে নিজের জামাই বানাতে চাইছিল। কিন্তু জিন তখন মুখে কিছু না বলে সিনের হাত ধরে। এতে এরা সকলেই বুঝতে পারে যে জিন লিনকে রিজেক্ট করলো এই মেয়ের জন্য। তাই এখানে লিনের মন অনেক বেশি ভেঙে যায়। আর জিন সিনকে নিয়ে চলে যায়। গ্যারেজে যাওয়ার পর লিন তখন রাগে এই পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করে যাচ্ছিল। এতে ওর হাত অনেক আহত হয়। এটা দেখে ইউ তখন ওর চোটে ব্যান্ডেজ করে দেয়। সে লিনকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু লিন ওর কথা না শুনেই চলে যায়। তাই ইউ এখানে অনেক বেশি রেগে যায়। আর পরের দিন ও জিনের সঙ্গে দেখা করতে ওর গ্যারেজে যায়। ইউ তখন বলে তুমি যদি ওকে পছন্দ নাই করো তাহলে কেন ওকে বলে দিচ্ছ না, আর তুমি ওকে কেনই বা আটকাচ্ছ না নিজের কাছে আসতে। জিন বলে আমি কি ওকে আসতে বলি, ওই তো এখানে আসে, তাই তুমি গিয়ে ওকে মানা করে দাও সে যেন এখানে না আসে। এই নিয়ে দুজনের মধ্যে তখন একটু ফাইট হয়ে যায়। পরে দিনের সিন দেখতে পাই। সিন এমন অবস্থায় রুম থেকে বার হয়। গতকাল রাতে বাড়িতে কেউ ছিল না, কিন্তু আজকে সকালে ওর বাবা মা ফিরে এসেছে। আর জিনও বাড়িতেই ছিল। সকলেই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তাই সিন একটু লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে নিজের ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। এরপর ওরা সকলে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে। তো এরপর জিন যখন স্মোক করছিল তখন সিন ওকে আটকিয়ে বলে যদি তুমি স্মোক করো তাহলে আমিও করব। জিন বলে কিন্তু মেয়েরা স্মোক করে না। সিন বলে কিন্তু লিন তো করে। জিন বলে ও আলাদা আর তুমি আলাদা। সিন বলে কেন, আমি কি ওর থেকে বেশি প্রিটি নাকি বেশি কিউট? এতে জিন তখন সিনকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। সিন তো নার্ভাস হয়ে যায়, তাই সে চুপচাপ ওখান থেকে কেটে পড়ে। এতে জিন তখন স্মাইল করে। তো ফাইনালি ওই দিন চলে আসে যেটার জন্য জিন এতদিন ধরে অপেক্ষা করছিল। আজকেই ছিল ওই রেস। আর এটা দেখতে তখন ওয়াংও এসেছিল। আর এখানে কিন্তু ওয়াংয়ের ওই বন্ধু চ্যানও পার্টিসিপেট করেছিল। ওরও ড্রাইভিং স্কিল অনেক ভালো, কিন্তু জিনের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। জিন ওকে ওভারটেক করে। আর প্রত্যেকবারের মতন এই রেসেও জিন জিতে যায়, যা দেখে ওয়াং তখন স্মাইল করছিল। তো পরের দিনই জিন ওদের বাড়িতে যায়।
সিনকে ওর স্কুলে ছেড়ে আসার জন্য। জিন তখন বলে, আমি তোমাকে পিক আপ করতে আসবো আর বাড়িতে গিয়ে তোমার জন্য রান্নাও করব। এটা শুনে সিন অনেক খুশি হয়ে যায়। তো এরপর ক্লাস শেষ করে দুজনে মিলে গ্রসারি শপিং করে গ্যারেজে চলে যায়। জিন রান্না করছিল আর মাঝে মাঝে সিন ওকে স্ট্রবেরি খাইয়ে দিচ্ছিল। এরপর জিন ওখানে স্যানকেও ডাকে আর এরা সকলে মিলে একসঙ্গে লাঞ্চ করে। পরের সিনে জিন নিজের জন্য ব্ল্যাক কফি আর সিনের জন্য জুস নিয়ে ওর কাছে যায়। সিন তখন বলে যে আমিও কফি ট্রাই করতে চাই। জিন বলে, অনেক বেশি স্ট্রং, তুমি পারবে না। তখন কেউ একজন জিনকে কল করে আর এই সুযোগে সিন একটু কফি খেয়ে ফেলে, কিন্তু কফির টেস্ট অনেক বাজে ছিল, তাই সিন আর খায় না। জিন এটা দেখে ফেলেছিল। এরপর সে একটু মুচকি হেসে কফি খেতে শুরু করে। আসলে এখানে ইনডাইরেক্ট ভাবে ওদের কিস হলো আর এটার জন্যই জিন স্মাইল করছিল। রাতের বেলায় এরা সকলে মিলে পার্টি করে আর সিন এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। জিনকে কেউ কল করে তাই সে একটু সাইডে চলে যায়। সিন ওর পেছন পেছন যায়। জিন বলে, তুমি তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছ। সিন তখন বলে যে আমি থাই ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি, এখন তুমি বলো আমি কোন স্কুলে অ্যাডমিশন নেব। জিন বলে, আমাকে জিজ্ঞাসা না করে নিজের মাকে জিজ্ঞাসা করো। সিন বলে, মাকে প্রশ্ন করলেই মা আমাকে লন্ডন নিয়ে চলে যাবে। কিন্তু আমি যাব না তো, আমি তোমার সঙ্গে এখানেই থাকবো। এই বলে সিন তখন জিনকে কিস করে দেয়। এতে জিনের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, কিন্তু এরপর জিনও ওকে কিস করতে শুরু করে। তখন স্যান ওদেরকে আওয়াজ দেয়, তাই দুজনেই ভেতরে চলে যায় আর ওরা দুজনেই তখন অনেক বেশি ব্লাশ করছিল। এমনকি জিন তখন ওর হাতও ধরে রেখেছিল। তো এরপর পার্টি শেষে জিন মাতাল সিনকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু ঘুমের মধ্যেও সিন তখন ওদের কিসের কথাই ভাবছিল। পরের দিন সিনের যখন ঘুম ভাঙে তখন কাল রাতের কথা মনে পড়তেই সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই জিন ওকে মেসেজ করে বিকেলবেলায় গ্যারেজে আসতে বলে। এটা দেখে সিন একটু নার্ভাস তো হয়, কিন্তু পরে সে কথা মতন গ্যারেজে চলে যায়। কিন্তু জিনের আসতে রাত হয়ে যায়। সিন বাইরে ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিন একটি বারও ওর দিকে তাকায় না। তাই সিনও ওর পেছন পেছন রুমে চলে যায়। জিন তখন বলে, কাল রাতে যেটা হয়েছিল ওটা যদি তোমার ভুল হয়ে থাকে আর যদি তুমি ওর জন্য পস্তাও তাহলে আমাকে বলতে পারো, আমি সব ভুলে যাব। সিন বলে, কিন্তু আমি তো ওটা ভুলতে চাই না। জিন বলে, আমি এখনও তোমাকে একটি সুযোগ দিচ্ছি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য। সিন বলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এতে জিন বলে, ঠিক আছে তাহলে, এখন তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। এই বলে জিন তখন ওকে একটি পেন্ডেন্ট পরিয়ে দেয়। সে বলে, এটা আমার মায়ের, এটা ছাড়া আমার কাছে আমার মায়ের কোনো কিছুই নেই, কিন্তু এখন আমি এটা তোমাকে দিলাম। জিন ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা বুঝতে পেরে সিন ভেতর ভেতর অনেক খুশি হয়। জিন বলে, অনেক রাত হয়েছে তাই বাড়ি চলে যাও। সিনের নাটক তখন আবারও শুরু হয়ে যায়। সে বলে, ওয়াইফাই খারাপ তো, বাড়িতে গেলে আমি অনেক বেশি বোর ফিল করব, তাই এখানেই থাকি। এতে জিন রাজি হয়ে যায়। এরপর সে ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসে। প্রথমে সিন খেতে চাইছিল না, কারণ সে মনে করছিল যে এই কফিরও টেস্ট বাজে হবে, কিন্তু একবার খেয়ে সিন বুঝতে পারে যে এতে চিনি দেওয়া আছে, তাই ওর খুব ভালোই লাগে। কফি খাওয়ার জন্য সিনের তখন গোপ বেরিয়ে গিয়েছিল, তাই জিন এমন রোম্যান্টিক স্টাইলে ওটা ক্লিন করে দেয়। তো পরের দিন সিন ওর বাবার বাড়িতে ছিল। মাঝরাতে ওর জিনের কথা খুব মনে পড়ছিল, তাই সে মেসেজ করে জিনকে এখনই বাড়ি আসতে বলে। এটা দেখে জিন তখনই বাড়িতে চলে যায়। সকলেই তখন ঘুমোচ্ছিল, তাই দুজনে একটু রোম্যান্স করে, কিন্তু ঠিক তখনই সিনের বাবা রুম থেকে বার হয়। এতে সিন লুকিয়ে যায়। জিনকে দেখে ওর বাবা প্রশ্ন করে যে এত রাতে তুমি এখানে। জিন তখন কিছু একটা বাহানা দিয়ে চলে যায়। এতে সিনের মন খারাপ হয়ে যায়। তখন জিন ওকে মেসেজ করে ব্যালকানিতে আসতে বলে। সিন যখন ব্যালকানিতে আসে তখন জিন গাড়ির ডিক্কি খুলে দেয় আর ওখান থেকে অনেকগুলা বেলুন বেরিয়ে আসে। এই সব দেখে সিনের তখন অতীতের কথা মনে পড়ে। ছোটবেলায় সিন এই ছবি দেখে জিনকে বলেছিল তারও এতগুলা বেলুন দেখতে খুব ইচ্ছে করে। ওর এই কথাটা জিন মনে রেখেছিল, যেটা সে আজকে পূরণ করে দিল। তাই সিন একটু ইমোশনাল হয়ে যায়।
তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই রাতে ঘুমন্ত সিন যখন ওকে বলেছিল যে নিউ ইয়ারের দিন আমি তোমাকে সারপ্রাইজ দেব, তখন জিন ওকে প্রথমবারের মতন কিস করেছিল। কিন্তু এর কথা সিন জানতোই না। এর মানে এটাই হলো ওদের ফার্স্ট কিস। পরের দিন বাড়িতে কেউ ছিল না, তাই সিন জিনকে বাড়িতে ডাকে। দুজনে মিলে একসঙ্গে কুকিং করছিল, কিন্তু এই চক্করে সিন ওর জামা নোংরা করে দেয়। এতে জিন তখন ওর সামনেই নিজের জামা খুলে ফেলে। এটা দেখে সিন তো লজ্জা পেয়ে ওর মুখ ঢেকে নেয়, কিন্তু মাঝে মাঝে আঙুলের ফাঁক দিয়ে সে ওকেই দেখছিল। এটা বুঝতে পেরে জিন তখন সিনকে নিজের অনেক বেশি কাছে টেনে বলে, তুমি কি আমার সাহায্য করবে না? সিনটা খুব রোমান্টিক। দুজনের মধ্যে যখনই কিছু একটা হতে যাবে ঠিক তখনই বাড়িতে সকলেই চলে আসে। এতে দুজনে একে একে রুম থেকে বার হয়। কারো কোনো সন্দেহ হয় না, কিন্তু এই পিচ্চি মিংয়ের সন্দেহ হয়ে যায় যে দুজনের মধ্যে কিছু একটা চলছে। তো এরপর এরা সকলে মিলে একসঙ্গে লাঞ্চ করে, আর সিন তখন জিনের সঙ্গে অনেক দুষ্টামি করে। ছুটির দিনে এরা সকলে মিলে ঘুরতে যায়। মিংয়ের মা তখন সকলকেই ভেতরে গিয়ে গেম খেলার কথা বলে, কিন্তু সিন আর জিন দুজনেই বাহানা দিয়ে দেয়, কারণ ওরা দুজনে একে অপরের সঙ্গে টাইম কাটাতে চায়। দুজনে যখনই কিস করতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে মিং আর ওর মা চলে আসে। এতে জিন বেচারা কোথায় লুকোবে কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। মিংয়ের মা এইসব লক্ষ্য না করলেও মিং কিন্তু সবই বুঝতে পেরে গিয়েছিল, তাই সে সিনকে দুটো আইসক্রিম দেয়। সিন বলে, দুটো কেন? মিং বলে, একটা তোমার জন্য আর একটা ভাইয়ার জন্য। এই বলে মিং চলে যায়, আর জিন পানি থেকে বাইরে বেরিয়ে আসে। একটু আগে সে যেটা করতে পারেনি, এখন টাওয়ালের নিচে সে ওটা করে ফেলে। এরপর থেকে দুজনের লাইফ অনেক বেশি ভালো চলছিল। সিনকে পেয়ে এখন জিনের বোরিং লাইফে অনেক চেঞ্জ এসেছিল। যেই ছেলে আগে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো, সেই ছেলেই এখন কাজের ফাঁকে সিনের সঙ্গে দেখা করে। একদিন তো জিন ওর সঙ্গে টাইম কাটাবে বলে গ্যারেজ থেকে সকলকেই বার করে দেয়। এরপর দুজনে যখনই রোম্যান্স করতে ব্যস্ত ছিল ঠিক তখনই ওখানে স্যান চলে আসে, আর এই সিন দেখে বেচারা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে ওদেরকে বিরক্ত করে না। তো একদিন সিন আর নানা একটি পার্টিতে গিয়েছিল। তখন সিন ওখানে জিন আর একটি মেয়েকে দেখতে পায়। দুজনে তখন অনেক ক্লোজ ছিল। এটা দেখে সিনের মন খারাপ হয়ে যায়। সে তখন মনে করতে শুরু করে যে জিনও বাকি সমস্ত ছেলেদের মতনই। তাই তো সিন ওখান থেকে চলে যায়। জিন তখন ওকে দেখে ফেলে, কিন্তু সে ওর পেছন পেছন যেতে পারে না, কারণ এখানে ওর একটা কাজ ছিল। এইদিকে সিন বাড়িতে না গিয়ে একটি জায়গাতে বসে অনেক বেশি কান্না করছিল। অপরদিকে জিনের সঙ্গে ওই লোকটি দেখা করতে আসে, যার সঙ্গে জিন প্রায় গোপনে দেখা করত আর ওকে রেসের কথা জিজ্ঞাসা করত। এর নাম হলো মিস্টার জি ভ্যান। সে তখন জিনকে বলে, তুমি কি এখনও এই সিক্রেট মিশনে কাজ করতে চাও? জিন বলে হ্যাঁ। এরপর জিন ওই মেয়েকে কিছু টাকা দেয়। কেন দিল তা একটু পরে জানতে পারবো। এরপর জিন বাড়ির বাইরে দাঁড়িয়ে সিনের জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর ওখানে সিন আসে, কিন্তু সে জিনকে ইগনোর করে চলে যাচ্ছিল। জিন তখন ওকে আটকিয়ে বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না। কিন্তু সিন ওর কোনো কথা না শুনে ওকে অনাবরত মারতে শুরু করে। এতে জিন টাইটলি ওকে জড়িয়ে ধরে, আর দুজনকে এমনভাবে তখন মিংয়ের মা দেখে ফেলে। এরপর সিন বাড়িতে গিয়ে ওর সৎ মাকে বলে সে যেন এই কথাটি তার বাবাকে না বলে। এতে ওর সৎ মা রাজি হয়ে যায়। এইদিকে জিন যখন গ্যারেজে যায় তখন স্যান ওকে বলছিল সে যেন ওর সমস্ত গোপন কথা সিনকে বলে দেয়, কারণ এখন ওর জীবনের সঙ্গে সিনেরও জীবন জড়িয়ে আছে। কিন্তু জিন বলে যে ও এখন সিনকে কিছুই বলবে না। তাই এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তো পরের দিন রাতের বেলায় সিন যখন গ্যারেজে আসছিল তখন ওর সঙ্গে লিনের দেখা হয়। লিন তখন বলে, জিন তো কারো কথাই শোনে না, তাই প্লিজ তুমি ওকে মানা করো, ও যেন অ্যাসোসিয়েশন থেকে দূরে থাকে, তা না হলে ওরই ক্ষতি হবে। সিন তো কিছুই বুঝতে পারে না যে কিসের অ্যাসোসিয়েশনের কথা বলছে লিন। এরপর সিন গ্যারেজে গিয়ে জিনকে বলে, তুমি এখনও আমাকে কিছুই বললে না, ওই মেয়েটির সঙ্গে তুমি কেন ছিলে? আমি জানি যে তুমি আমাকে ধোঁকা দেবে না, কিন্তু আমার তো জানার অধিকার আছে, আর আমি এটাও বুঝতে পারছি যেই কাজ তুমি করছো ওটা মোটেও ভালো না।
তাই প্লিজ তুমি ওসব ছেড়ে দাও। সিন তখন আরও বলে, তুমি যে রেসগুলো করো ওগুলো কে অর্গানাইজ করে আর কেই বা টাকা দেয়? এর পেছনে কি কোনো অ্যাসোসিয়েশন আছে? ওর এই কথা শুনে জিন বলে, তুমি এগুলো কিভাবে জানলে? তবে কি লিন তোমাকে বলেছে? সিন কিছুই বলে না। জিন বলে, তুমি যেমনটা মনে করছো তেমন কিছুই না। 2 সপ্তাহ পর আমি সব কিছু ঠিক করে দেব, তাই প্লিজ তুমি আমাকে প্রশ্ন করো না। তো এরপর জিন স্যানের সঙ্গে দেখা করে ওকে সরি বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। জিন তখন বলে, সিনকে আমি খুব জলদি সব বলে দেব, কিন্তু তুমি এখন কিচ্ছু ওকে বলবে না। এতে স্যান রাজি হয়ে যায় আর দুজনের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। তো পরের দিন লিন আবারও সিনের সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি কি জিনকে মানা করেছিলে? সিন বলে, হ্যাঁ, জিন বলেছে 2 সপ্তাহ পর সব কিছু ঠিক হয়ে যাবে। লিন বলে, ও তোমার কথাও শুনলো না। তো এইদিকে জিন দেখে যে ওর সব থেকে পছন্দের গাড়ি কেউ ভেঙে ফেলেছে। আসলে এটা তো ওয়ার্নিং ছিল যাতে জিন রেসে পার্টিসিপেট না করে। এইসব দেখে জিনের মন অনেক খারাপ হয়ে যায়। লিনকে দেখে জিন তখন অ্যাংরি লুকে ওর দিকে তাকায়। লিন বলে, আমি জানি না যে এই সবের পেছনে আমার বাবা আছে নাকি নেই। জিন তখন অনেক রুডভাবে বলে যে আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আর এখানে তুমি আর আসবে না। ওর এই কথা শুনে লিনের চোখে পানি চলে আসে। তাই তো সে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর জিন সিনকে বলে যে বাড়ি চলে যাও। এতে সিন চলে তো যায়, কিন্তু জিনকে নিয়ে তখনও ওর চিন্তা হচ্ছিল। তাই তো রাতের বেলায় সিন আবারও গ্যারেজে আসে আর সে জিনকে অনেক রকমের প্রশ্ন করে। এতে জিন সব সত্যি কথা বলতে রাজি হয়ে যায়। এই রেসগুলো যে করায় সে অনেক বড় একজন স্মাগলার, আর আমাদের মধ্যেই সে স্মাগলিং করায়। আমিও প্রথম দিকে এই কাজগুলো করতাম। যখন আমি লিনের বাবার গ্যারেজে কাজ করতাম তখন এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। একদিন আমার সঙ্গে এক পুলিশ অফিসারের দেখা হয়। ওর নাম ছিল জি ভ্যান, আর সে আমাকে এই সম্পর্কে বলেছিল। এর মানে ওই লোকটি আসলে একজন অফিসার, আর আমি এখন জি ভ্যানের সাহায্য করছি ওই স্মাগলারকে ধরার জন্য। আর যদি আমি এটা করতে পারি তাহলে আমার উপরে যেই কেস আছে ওটাকে বন্ধ করা হবে। আর ওই রাতে আমি কিছু স্মাগলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই মেয়েটিকে নিজের পার্টনার বানিয়ে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন সব থেকে বড় প্রবলেম হলো যে আমি কিভাবে রেসে পার্টিসিপেট করব। আর রেসে পার্টিসিপেট না করলে পরে আমি ওই অ্যাসোসিয়েশনের মালিকের কথা জানতে পারবো না। সব কিছু জানতে পেরে সিন একটু রিল্যাক্স হয়। জিন তবে খারাপ কোনো কাজ করছে না, সে ভালো কাজই করছে। তাই তো সে তখন বলে, আমার ফ্রেন্ডের বাবার একটি বড় গ্যারেজ আছে, আর ওখানে তুমি গাড়ির সমস্ত নতুন পার্টস পেয়ে যাবে। এরপর সিন ওকে গ্যারেজে নিয়ে যায়, আর যার কথা সে বলছিল সে আর অন্য কেউ না, কাই ছিল। আর কাই তখন ওর সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর থেকে জিন দিনরাত জেগে ওর গাড়ি ঠিক করতে লেগে পড়ে। মাঝে মাঝে স্যানও আসতো ওর সাহায্য করতে। তো প্রত্যেক দিন সিন ওদের জন্য খাবার নিয়ে আসতো, কিন্তু জিন কাজের জন্য ঠিক মতন ওর সঙ্গে কথা বলতে পারতো না। কিন্তু আজকে বেচারা জিন থাকতে না পেরে বাহানা দিয়ে সিনকে একটি সাইডে নিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর দুজনে যখনই কিস করতে যাবে ঠিক তখনই কাই ওদেরকে দেখে ফেলে। তো টানা কয়েকদিনের পরিশ্রমের পর জিনের গাড়ি ঠিক হয়ে যায়, আর আজকে সে সিনকে নিয়ে একটু ঘুরতে যায়। আর দুজনে একে অপরের সঙ্গে অনেক সুন্দর কিছু সময় কাটায়। তো কালকেই হবে ওই রেস, তাই তো জিন অনেক বেশি চিন্তিত ছিল। তো পরের দিন জিন ঘুমন্ত সিনকে বলে যে আজকে আমি অনেক ব্যস্ত থাকব, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমার জীবনও নর্মাল হয়ে যাবে। এই বলে জিন যখন গ্যারেজ থেকে বার হচ্ছিল তখন ওর সঙ্গে ওয়াংয়ের দেখা হয়। ওয়াং জিনকে একটি সেফটি কিট দেয়। যদি গাড়ির কোনো প্রবলেম হয় তাহলে জিন খুব সহজে তা সমাধান করতে পারবে। কিন্তু জিন এটা অ্যাকসেপ্ট করছিল না, বাট ওয়াং জোর করে ওকে দিয়ে দেয়। এর মানে ওয়াংও চায় জিন যেন এই রেসটা জিতুক।
তো ঘুম থেকে ওঠার পর সিন যখন জিনকে দেখতে পায় না তখন সে ওকে কল করে। আর জিন বলে আজকেই ওই রেস, তাই আমি বেরিয়ে পড়েছি, আমাকে নিয়ে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তবুও সিন ওকে নিয়ে চিন্তা করছিল। পুরো দিন সে জিনের জন্য অপেক্ষা করে। আর রাতের বেলায় ওর সঙ্গে স্যান দেখা করতে আসে। তখন একটি গাড়ির আওয়াজ আসে। সিন মনে করে যে জিন আসছে, তাই সে দৌড়ে বাইরে যায়। কিন্তু ওখানে তখন চ্যান এসেছিল। চ্যান তখন বলে যে জিন একাই না, আমিও জি ভ্যানের সঙ্গে কাজ করি। আর মাত্রই আমি জানতে পারলাম যে লিনের বাবা জিনের ক্ষতি করার জন্য ওকে ভুল ম্যাপ দিয়েছে। আমি ওকে আটকানোর জন্য কল করছি কিন্তু জিন ফোন রিসিভ করছে না, তাই তুমিও চলো, তুমি ওকে আটকাবে। এটা শুনে সিন তো অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর ওরা তিনজনে মিলে ওই জায়গাতে চলে যায় যেখান থেকে রেস শুরু হবে। কিন্তু এখানে কোনো আউটসাইডার অ্যালাউ ছিল না। আর এই রেসে কোনো না কোনোভাবে লিনও জড়িত ছিল। তাই সিন তখন ওকে রিকোয়েস্ট করে সে যেন ওকে জিনের সঙ্গে দেখা করতে দেয়। লিন রাজি হচ্ছিল না, তাই এতে সিন তখন নীল ডাউন হয়ে ওকে রিকোয়েস্ট করে। যা দেখে লিন ওকে ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিন্তু ইতিমধ্যে রেস শুরু হয়ে গিয়েছিল, তাই সিন আর জিনের সঙ্গে দেখা করতে পারে না। তখন আমরা লিনের বাবাকে দেখতে পাই, যে কিনা জিনের গাড়ির সঙ্গে কিছু একটা করেছিল। তাই তো জিন ঠিক মতন ওর গাড়ি কন্ট্রোল করতে পারছিল না। একটি পর্যায়ে জিন তো একটি খাদে পড়ে যায়। আর এটা যখন সিন জানতে পারে তখন তো সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তো এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। यार दिले में कुछ भी करना, यार दिले में। ওই এপিসোডের শুরুতে দেখানো হয় যে রেস্কিউ ডিপার্টমেন্ট জিনের বডি খুঁজে পায়নি। এমনকি স্যান প্রত্যেকটি হসপিটালে কল করে জিনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কোনো হসপিটালেই জিনকে অ্যাডমিশন করা হয়নি। এটা জানতে পেরে স্যান অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আর সিন তখন অনেক বেশি কান্না করছিল। অপরদিকে লিনের বাবা তো সেলিব্রেট করছিল, কারণ জিন এখন ওদের রাস্তা থেকে সরে গিয়েছে। এইদিকে সিনের তখন জি ভ্যানের কথা মনে পড়ে, তাই তো সে অনেক কষ্টে ওর নাম্বার খুঁজে বার করে ওকে কল করে। কিন্তু জি ভ্যান তখন বলে জিন এখন আমার কাছে আছে, কিন্তু ওর অবস্থা এখনও খারাপ। তখন আমরা জিনকে দেখতে পাই, যার কিনা সার্জারি চলছিল। আর এই সব কিছু জি ভ্যান ওই শহরের বাইরে গিয়ে করাচ্ছিল। ঠিক তখনই সিনকে ওর সৎ বাবা কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে আসতে বলে, কারণ সেও এখন থাইল্যান্ডে আছে। তাই সিন ওর সৎ বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। ওর সৎ বাবা তখন বলছিল যে ওর মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখন তার অবস্থা অনেক খারাপ, আর সে তোমাকে খুব মিস করছে, তাই তুমি আমার সঙ্গে কানাডা চলো। এই কথাটি শুনে সিন তো কান্না করে দেয়। এরপর সে জিনকে কল করে, কিন্তু জিন ফোন রিসিভ করে না। তাই সে ওকে মেসেজ করে বলে যে আমি কালকে কানাডা চলে যাব, আমার মায়ের অবস্থা অনেক খারাপ, তাই আমাকে যেতেই হবে। জিভেন যখন এই মেসেজ জিনকে দেখায় তখন সে ওকে রিপ্লাই দেয় যে কালকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এটা দেখে সিনের মন একটু হলেও ভালো হয়ে যায়। তো পরের দিন জিন স্যানকে ওর কাছে পাঠায়। এরপর স্যান ওকে নিয়ে জিনের কাছে যায়। জিনকে দেখতে তখন অনেকটাই ঠিক মনে হচ্ছিল। সিন ওর হাত ধরতে যাচ্ছিল, কিন্তু জিন ওর হাত সরিয়ে নেয়
আর সে অনেক রুডভাবেই ওর সঙ্গে কথা বলে। এইসব দেখে সিন অনেকটাই অবাক হয় যে হঠাৎ করে জিন কেন ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। আসলে জিন ইচ্ছে করেই ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে, যাতে সিন কষ্ট পেয়ে কানাডায় চলে যায় আর সে যেন জিনের কথা না ভাবে। তো আজকেই ফ্লাইট ছিল, তাই সিন ওর ভাঙা মন নিয়ে চলে যায়। কানাডায় গিয়ে সে ওর মায়ের অনেক কেয়ার করে, প্লাস ওখানকার একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও নেয়। এইদিকে আমরা জানতে পারি যে অ্যাক্সিডেন্টের জন্য জিনের পা ভেঙে গিয়েছে। সে ঠিক মতন এখন হাঁটা চলা করতে পারবে না, আর কার রেসিং করা তো অনেক দূরের কথা। এইসব জানতে পেরে স্যানের মন খারাপ হয়ে যায়। তো এরপর ওর সঙ্গে জি ভ্যান দেখা করতে আসে। সে তখন বলে যে আমরা জানতে পেরে গিয়েছিলাম যে লিনের বাবা তোমার সঙ্গে এমনটা করেছে, তাই আমি তাকে অ্যারেস্ট করেছি। আর ওই স্মাগলিংয়ের পেছনে যে ছিল তাকেও আমরা ধরে ফেলেছি, আর তোমার উপরে যেই কেস ছিল ওটাও উঠিয়ে নেওয়া হয়েছে। এইসব কথা শুনে জিন তো ইমোশনাল হয়ে যায়। ফাইনালি সে সব কিছু ঠিক করতে পারলো, কিন্তু ওর মন একটু খারাপও ছিল, কারণ এই সময়ে সিন ওর সঙ্গে ছিল না। অপরদিকে সিন প্রত্যেক দিন জিনকে মেসেজ করত, কিন্তু জিন কোনো দিনও ওর মেসেজের রিপ্লাই দিত না। একদিন তো জিনের খুব ইচ্ছে করছিল সিনকে সব কিছু বলার, কিন্তু তখনই ওর নজর ওর পায়ের দিকে পড়ে। এখন সে হাঁটতে পারবে না, আর সে চায় না যে এই অবস্থায় সিন ওর স্বপ্ন ছেড়ে ওর কাছে চলে আসুক। তাই তো জিন আর কোনো দিনও ওর মেসেজের রিপ্লাই দেয় না। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই দিনকে জিন বলেছিল, আমি চাই তুমি কানাডায় চলে যাও, ওখানে তোমার পড়াশোনা শেষ করো, আর ওখানে তুমি অনেক ছেলেও পেয়ে যাবে যারা আমার থেকে অনেক ভালো হবে। তাই আমি চাই তুমি আমার উপর থেকে মুভ অন করে ওখানেই সেটেল হয়ে যাও। এই বলে জিন ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। তো সিন বর্তমানে আসে, আর আমরা দেখি যে জিন অনেক বেশি এক্সারসাইজ করছে, যেন সে একটু হলেও হাঁটা চলা করতে পারে। কিন্তু এই এক্সারসাইজগুলো অনেক বেশি কঠিন ছিল, তাই জিনের খুব কষ্ট হতো। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জিন এখন ভালো মতনই হাঁটতে পারত। একদিন সে গ্যারেজে যায়, তখন ওর সিনের কথা খুব মনে পড়ে, কারণ এই জায়গাতে সিনের সঙ্গে ওর অনেকগুলা মেমোরি জড়িয়ে আছে। তো জিন যেহেতু আর কোনো দিনও রেসিং করতে পারবে না, তাই সে ওর গ্যারেজও বন্ধ করে দেয়। এরপর সে ওর বন্ধুদের সঙ্গে দেখা করে ওদেরকে বলে যে আমি চায়নাতে ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় সে তখন সিনকে একটি লাস্ট মেসেজ করে, আমি থাইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আমার এই নাম্বার বন্ধ থাকবে, কিন্তু ভাগ্যে যদি থাকে তাহলে ইন ফিউচার আমাদের আবারও দেখা হবে। এই মেসেজ দেখে সিন কয়েকদিন বাদ থাইল্যান্ডে যায়। সে তখন ওর সৎ মা আর বাবাকেও প্রশ্ন করে, কিন্তু ওরাও জানতো না যে জিন কোথায় গিয়েছে, তাই ওরা সিনকে কিছু বলতে পারে না। এরপর সিন স্যানকে কল করে ওকেও জিনের কথা জিজ্ঞাসা করে। স্যান বলে যে আমিও জানি না, তুমি ওকে ভুলে যাও, কারণ সে আর কখনোই থাইল্যান্ডে আসবে না, আর বিদেশের কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখে ওকে বিয়ে করে নাও। তো এরপর সিন আবারও কানাডায় ফিরে যায়। দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। সিনের মা এখন আগের থেকে সুস্থ আছে, আর সে ওকে অনেকগুলা ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, কিন্তু জিনের কথা ভেবে সে প্রত্যেকটি ছেলেকেই রিজেক্ট করে দিয়েছে। তো একদিন ইউনিভার্সিটিতে সিনের সঙ্গে একটি চাইনিজ ছেলের দেখা হয়। এর নাম হলো লি হং। এই প্রফেসর তখন দুজনকে চায়নাতে গিয়ে একটি রিসার্চ করতে বলে, আর দুজনকে রিসার্চের জন্য ওই শহরে যেতে হবে যেই শহরে সিনের বাড়ি ছিল। তো এরপর দুজনেই চায়নাতে চলে যায়, আর ওখানে গিয়ে সিন প্রথমেই ওর পুরনো বাড়িতে যায়, কিন্তু সে জানতে পারে যে ওর মা এই বাড়ি কাউকে বিক্রি করে দিয়েছে, তাই ওর মন খারাপ হয়ে যায়। তো এরপর সিন আর লি হং ওই জায়গাতে যায় যেখানে ওদেরকে রিসার্চ করতে হবে। এত বড় বড় গাছ দেখে সিনের তখন মনে পড়ে যায় জিনের কথা। একদিন সিন ওকে বলেছিল যে আমরা আবারও চায়নাতে ফিরে যাব, ওখানে তুমি গ্যারেজ চালাবে, আর যদি ওটা না চলে তাহলে একটি ক্যাফে ওপেন করব, ওর নাম রাখবো মুন। মুন আসলে সিনের নামের মিনিং। তাই তো সিন ঠিক করেছে যে সে এখানে একটি ক্যাফে ওপেন করবেই। আর এই কথাটি সে তখন লি হংকে বলে, আর ওর ক্যাফে কেমন রকমের হবে ওটাও সে ডিটেলসে লি হংকে বলে, যেটা সে আর জিন মিলে প্ল্যান করেছিল। এরপর সে ওই এজেন্টের সঙ্গে দেখা করতে যায় যে কিনা ওদের বাড়িটি বিক্রি করেছিল।
সিন বলে আমার কাছে এখন অত টাকা নেই, অল্প কিছু টাকা আছে, আর ওই টাকা দিয়ে আমি বাড়ি কিনতে চাই, পরে সে টাকা শোধ করে দেবে। এতে এজেন্ট বলে যে বাড়ি কিনেছে ও অনেক বেশি ধনী, একবারেই সমস্ত টাকা দিয়ে কিনেছিল, তাই মনে হয় না যে সে এতে রাজি হবে। এটা শুনে ওর মন খারাপ হয়ে যায়। তখন সিন ওখানে একটি কুকুর দেখতে পায়। এই কুকুর দেখতে ওই কুকুরের মতন যেটা স্যান ওকে দিয়েছিল। থাইল্যান্ডে গিয়ে সে তো একবার স্যানকে প্রশ্ন করেছিল যে তার কুকুর এখন কোথায় আছে। স্যান বলেছিল যে কুকুর হারিয়ে গিয়েছে। এটা শুনে সিন তখন অনেক বেশি কান্না করেছিল। তো পরের দিন সিন যখন মর্নিং ওয়াক করছিল তখন ওই কুকুরটি দৌড়ে সিনের কাছে আসে, যেন সে ওকে অনেক আগে থেকেই চেনে। ঠিক তখনই লি হং ওকে কল করে বলে যে আমি একটি ক্যাফে দেখলাম, ঠিক তেমনই যেমনটা তুমি বর্ণনা করেছিলে, আর সারপ্রাইজিংলি ওই ক্যাফের নামও হলো মুন। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়। তখন ওখানে ওই ডগের মালিক আসে। মেয়েটি বলে এটা আমার কুকুর না, আমার বসের কুকুর। এই বলে মেয়েটি যখন কুকুরটিকে নিয়ে যাচ্ছিল তখন সিন ওর কুকুরের নাম ধরে ডাকে। এটা শুনে ওই কুকুরটি দৌড়ে সিনের কাছে চলে আসে। এতে সিন বুঝতে পেরে যায় যে এটাই হলো ওর কুকুর, যেটা স্যান ওকে থাইল্যান্ডে দিয়েছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো। এই নিয়ে সিন তখন একটু চিন্তা করে। তো এরপর সিন ওই ক্যাফে দেখতে যায় যেটার কথা লি হং ওকে বলেছিল। ক্যাফেটা আসলেই তেমনই দেখতে যেমনটা সিন বর্ণনা করেছিল। তো ভেতরে গিয়ে সিন এই কফি অর্ডার করে। এই মেয়েগুলো তখন বলে যে এই কফি আমাদের বসের কাছে অনেক বেশি স্পেশাল, তাই তো সেই এই কফি নিজে হাতে বানায়। তো এরপর সিন যখন কফি টেস্ট করে তখন ওর জিনের কথা মনে পড়ে যায়, কারণ জিনও ঠিক এমন ফ্লেভারের কফি ওর জন্য বানাতো। এতে সিনের আর বুঝতে বাকি থাকে না যে এই ক্যাফের ওনার আর অন্য কেউ না, জিন। তো সিন তখন বলে আমি তোমাদের বসের সঙ্গে দেখা করতে চাই। মেয়েগুলো বলে কিন্তু এর জন্য তাকে তার নাম লিখতে হবে। সিন দেখে যে অনেকগুলা মেয়ের নাম এখানে রেজিস্টার করা আছে। এই মেয়েগুলো তখন বলে আসলে আমাদের বস অনেক বেশি হ্যান্ডসাম, তো তাই মেয়েরা তার সঙ্গে কথা বলার জন্য এই ডায়েরিতে নিজেদের নাম্বার লিখে যায়, কিন্তু আমাদের বস কখনোই কাউকে কল করেনি, তাই আপনিও আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। এটা শুনে সিন কিছুটা খুশি হয়। এরপর সেও ওর নাম্বার লিখে দেয়। তো এরপর বাড়িতে গিয়ে সিন ওই ক্যাফের সম্পর্কে সার্চ করে, আর সে ওখানে ওনারের একটি ছবি দেখতে পায়। ওর মুখ দেখা না গেলেও সিন কিন্তু বুঝতে পেরে যায় যে এটাই ওর জিন। সিন লক্ষ্য করে যে এই ছবির নিচে মেয়েদের কমেন্টের পুরো বন্যা বয়ে যাচ্ছে, আর সকলেই ওর অনেক বেশি প্রশংসা করছিল। কিন্তু একটি মেয়ে লিখেছে জিনকে পছন্দ করে কোনো লাভ নেই, সে অলরেডি ম্যারিড আর ওর একটি বাচ্চাও আছে। এটা দেখে সিন অনেকটাই অবাক হয় যে মেয়েটা বলে কি, যার জন্য আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে পছন্দ করলাম না, সে কিনা এখন বিয়ে করে নিয়েছে। তো পরের দিন সিন আবারও ক্যাফেতে যায়, আর সে তখন জানতে পারে যে এই রবিবার জিন ওর সঙ্গে দেখা করবে। এটা শুনে সিন অনেকটাই খুশি হয়ে যায়। তো সিন তখন এই মেয়েটির কাছ থেকে আরও জানতে পারে যে ওদের বস এখনও পড়াশোনা করছে, আর সে এই ক্যাফের পাশাপাশি অন্য একটা বিজনেসও করে। তো বাড়িতে গিয়ে সিন তো অনেক বেশি এক্সাইটেড ছিল, জিনের সঙ্গে ফাইনালি সে দেখা করতে পারবে। কিন্তু তখনই লি হং ওকে কল করে বলে যে ওই দিনই ওদের একটি মিটিং আছে। এটা শুনে সিন কনফিউজ হয়ে যায়, সে কোথায় যাবে। কিন্তু অনেক কষ্টে সিন প্রথমে ওর মিটিং শেষ করে। এরপর ও জিনের সঙ্গে দেখা করতে যায়। আজকে প্রায় 3 বছর পর সে ওকে দেখল, তাই সিন তো এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। আর জিন যখন ওকে দেখে তখন সেও ওর দিকেই তাকিয়ে থাকে। তো এরপর জিন ওয়েটারকে সিনের জন্য ওর পছন্দের কেক আনতে বলে, যেটা সে নিজে হাতে বানিয়েছিল। কিন্তু সিন বলে এখন আমি এইসব খাওয়া ছেড়ে দিয়েছি। সিন তখন প্রশ্ন করে যে এত বছর সে কেন তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। জিন বলে এমনি তার ইচ্ছে করেনি তাই। সিন আবারও প্রশ্ন করে তুমি কি বিয়ে করে নিয়েছো? এতে জিন কিছুই বলে না। জিন তখন প্রশ্ন করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সিন তখন অনেকটাই রেগেছিল, তাই সে বলে দেয় যে হ্যাঁ আছে, আর ওকে বিয়ে করতেই আমি চায়নাতে এসেছি। এখন জলদি তোমার ফোন নাম্বার দাও, তোমাকে ইনভাইট করব। ওর এই কথা শুনে জিনের মন ভেঙে চুরমার হয়ে যায়। তো এরপর সিন বাড়িতে গিয়ে অনেক কান্না করে। তো পরের দিনের সিন দেখতে পাই জিন তখন ওয়ার্কআউট করার চেষ্টা করছিল,
আসলে জিন এখন ঠিক মতন হাঁটতেই পারে, সে সিঁড়িতে উঠতে পারে না, দৌড়াতে পারে না, আর হেভি ওয়ার্কআউট করতে পারে না। কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য জিন এখনও পরিশ্রম করছে। তো এইদিকে সিনকে ওর এক কলিগ ওকে বিয়েতে ইনভাইট করে, এমনকি সে ওকে ছবিও পাঠিয়েছিল। এটা দেখে ওর মাথায় তখন দুষ্টু পোকা নাড়া দেয়। সে কি করে, এই মেয়েটির মুখের জায়গায় নিজের ফেস এডিট করে বসিয়ে দেয়। এরপর সে এই ছবি জিনকে সেন্ড করে বলে যে এই ডেটে আমার বিয়ে, তাই অবশ্যই তুমি ওখানে আসবে। এই ছবি দেখে সে জেলাস তো হয়, কিন্তু একটু ইমোশনালও হয়ে যায়। আর জিনের চোখ দেখেই মনে হচ্ছে যে সে কত বেশি রেগে গিয়েছে। তো ফাইনালি ওদের বিয়ের দিন চলে আসে, তাই জিন ওখানে চলে যায়। কিন্তু জিন যখন এই ছবিতে ব্রাইডের আসল মুখ দেখে, তখন সে সিনের দুষ্টামি বুঝতে পেরে যায়। আর ভেতর ভেতর এখানে জিন অনেকটাই খুশি হয়, কিন্তু এত বড় দুষ্টামি করার জন্য সে ওর ওপর রেগেও গিয়েছিল। ঠিক তখনই সিন ওকে কল করে বলে যে কেমন লাগলো আমার প্র্যাঙ্ক। এটা তো কিছুই না, আমি তোমাকে আরও জ্বালাবো, কারণ এই 3 বছর তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। এই বলে সে ফোন কেটে দেয়। আর ওর এই কথা শুনে জিনের ফেসে তখন একটু স্মাইলও চলে আসে। তো এরপর আমরা জানতে পারি যে জিন আসলে অটোমোবাইলসের বিজনেসও করত, কারণ আমরা তো জানি যে গাড়ি ডিজাইন করতে সে খুব ভালো পারে। তাই তো এটাকেই সে ওর প্রফেশন বানিয়েছে। আর ক্যাফে ও সিনের জন্য বানিয়েছিল, কারণ এটা ওর স্বপ্ন ছিল। আর সিনের স্বপ্ন ছিল জিন যেন গ্র্যাজুয়েট কমপ্লিট করে, তাই তো সে আবারও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তো এই দিকে সিন ক্যাফেতে এসেছিল জিনের সঙ্গে দেখা করতে, কিন্তু তখন জিন এই শহরেই ছিল না। সিন তখন এই ওয়েটারদেরকে জিজ্ঞাসা করে যে জিন এখন কোথায় আছে আর সে কি করে। এতে মেয়েটি বলে বসের অন্য একটি বিজনেস আছে, আর ওটার জন্যই সে মাঝে মাঝে এই শহর থেকে বাইরে যায়। আজকেই সে বাইরে গিয়েছে আর 2-3 দিন পরে ফিরবে। এতে সিন তখন ওর কুকুর নিয়ে বলে যে তোমার বসকে বলে দিও, যদি এই কুকুর পেতে চাই তাহলে আমার সঙ্গে যেন দেখা করে। তো 2 দিন বাদ জিন শহরে আসে, আর আসা মাত্রই ও সিনের সঙ্গে দেখা করতে চলে যায়। অ্যাপার্টমেন্টের অবস্থা দেখে জিন কিছুটা অবাক হয় যে সিন কিভাবে এমন বিল্ডিংয়ে থাকতে পারছে। জিন যেহেতু সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না, তাই সে মেসেজ করে সিনকে নিচে আসতে বলে। এরপর জিন ওকে প্রশ্ন করে, তুমি তো বললে যে এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে এসেছো, তো তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে এই জায়গাতে থাকতে দিয়েছে? সিন বলে, আরে তেমন কিছুই না, আসলে আমার বয়ফ্রেন্ডের গেমিংয়ের অনেক নেশা, তাই সে ওখানেই ওর সমস্ত টাকা খরচা করে দেয়। আমি তো ওকে বলেছিলাম একটি ফোন কিনে দিতে, কারণ 2 বছর ধরে আমি এই ফোন ইউজ করছি, কিন্তু সে আমাকে ফোন কিনেই দেয়নি। বাট তবুও আমি ওকেই বিয়ে করব, কারণ আমি ওকে ভালোবাসি। তখন এই ছেলেটির সঙ্গে ওর ধাক্কা লাগতে যাচ্ছিল, বাট জিন ওকে ধরে ফেলে। আর আমরা তখন বুঝতে পারি যে সিনের এই কথা শুনে জিন ভেতর ভেতর অনেকটাই কষ্ট পাচ্ছে। বাড়িতে গিয়ে সিন তো অনেক বেশি খুশি হচ্ছিল জিনকে বিরক্ত করতে পেরে। তো পরের দিন সিন আবারও ক্যাফেতে যায়, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও সে জিনকে ওখানে দেখতে পায় না। সিন তখন এই মেয়েগুলোকে বলে, আমি শুনেছি তোমাদের বস নাকি বিবাহিত, এটা কি সত্যি? এতে এই মেয়েটি বলে যে হ্যাঁ, একদিন তো আমি বসের বাড়িতে তার ওয়াইফকে দেখেছিলাম, দেখতে পুরাই বসি টাইপের, আমার তো মনে হয় যে বস বিবাহিত। এটা শুনে সিন তো অনেক বেশি জেলাস হয়ে যায়। সে তখন ওই মেয়েগুলোর কাছ থেকে জিনের বাড়ির অ্যাড্রেস চায়। তো এরপর সিন ওখানে চলে যায়। সে নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। তখন ওখানে একটি মহিলা এসে বলে, তুমি কি জিনের সঙ্গে দেখা করতে চাও? সিন হ্যাঁ বলে। এতে মহিলাটি বলে, আমার সঙ্গে ভেতরে আসো। এটা দেখে সিনের আর বুঝতে বাকি থাকে না যে এই মহিলাই ওর ওয়াইফ, কিন্তু একটু বয়সে বড় হবে জিনের থেকে। সিন তখন ওই মহিলার ফোনে এই ছবি দেখে ওকে প্রশ্ন করে, এটা কি তাদের ছেলে? মহিলাটি বলে যে হ্যাঁ, আমার 2টো ছেলে, বড় ছেলে গ্র্যাজুয়েট হবে আর এটা ছোট। এটা শুনে সিন মনে করে যে এই মহিলার প্রথম ছেলে ওর প্রথম হাজবেন্ডের, আর ছোট ছেলে জিনের। সিন তখন চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না। মহিলাটি বলে, কি তুমি কি ভাবছো? সিন ওকে বলে দেয় ওর মনের কথা। মহিলাটি বলে, আরে পাগল, আমি ওর থেকে অনেক বড়, আর জিন তো আমার ছেলের বয়সে। আসলে আমি ওর ফিজিওথেরাপিস্ট, এই শহরে থাকি না, তবে মাঝে মাঝে
জিনের চেক আপ করার জন্য আমি আসি আর এখানেই থাকি, কিন্তু গেস্ট রুমে। আর আমি এটাও জানি যে তুমি হচ্ছ সিন, জিনের প্রথম ভালোবাসা। অ্যাক্সিডেন্টের পর থেকে জিন ওর পায়ে আর কোমরে অনেক চোট পেয়েছিল। সকলে তো আশা ছেড়ে দিয়েছিল যে জিন কোনোদিনও হাঁটতে পারবে না, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম আর থেরাপি করে করে হাঁটতে শুরু করেছে। আমি ওর পার্সোনাল ফিজিওথেরাপিস্ট। আমি দেখেছি যখনই ওকে কঠিন ফিজিওথেরাপি করানো হতো তখনই সে তোমার নাম নিত। মাঝে মাঝে জিন তো সেন্সলেস হয়ে যেত, কিন্তু সে বিড়বিড় করে তোমার নামই বলতো। আর মাঝে মাঝে নিজের মুড ঠিক করার জন্য সে তোমার স্কেচ করত। ছেলেটি অনেক বেশি পরিশ্রম করেছে, কিন্তু সে এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। জিন বেশি হাঁটা চলা করতে পারে না আর সিঁড়িতে উঠতেও পারে না। এইসব কথা জানতে পেরে সিন তো ইমোশনাল হয়ে যায়। আর সে তখন ওই মহিলাকে বলে আমি যে এখানে এসেছিলাম এই কথাটি সে যেন জিনকে না বলে। তো এরপর সিন বাড়িতে গিয়ে বুঝতে পারে যে জিন এর জন্যই তাকে ওর জীবন থেকে দূরে রেখেছে, যাতে সিনের কোনো প্রবলেম না হয়। আর ওকে সঙ্গ দিচ্ছে বাবা আর স্যানো। তাই তো থাইল্যান্ডে যাওয়ার পর সিন যখন ওদেরকে জিনের কথা জিজ্ঞাসা করেছিল তখন ওরা কেউ কিচ্ছু বলেনি। সিন তখনই জিনকে কল করে ওর সঙ্গে দেখা করতে বলে, এতে জিনও রাজি হয়ে যায়। তো পরের দিন দুজনে দেখা করে আর সিন ইচ্ছে করে ওকে এই জায়গাতে নিয়ে আসে যাতে জিন নিজের মুখে সব কিছু স্বীকার করে দেয়। তো জিন তখন ওকে একটি ফোন দেয়। সিন বলে এটা কেন? জিন বলে তুমি তো বলেছিলে তোমার নতুন ফোন লাগবে। জিন এখনও সিনের প্রতি কেয়ারিং আছে, এটা দেখে সিনের অনেক ভাল লাগে। তো এরপর সিন ওকে ওপরে নিয়ে যাচ্ছিল। এতে জিনের কষ্ট তো হয়, কিন্তু সে ওকে কিছুই বলে না। তাই তো সিন আর থাকতে না পেরে কান্না করতে করতে বলে, তুমি আর কতদিন আমার কাছ থেকে সব কিছু গোপন রাখবে? কেন তুমি আমার কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছ? আমি কি তোমার কেউ না? একটি বার কি আমাকে এই কথাগুলো বলা যেত না? জিন বলে আমি চাই না যে আমার জন্য তোমার জীবন নষ্ট হোক। আমি তোমার উপরে বোঝা হয়ে থাকতে চাই না, তাই তো তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ওই দিন থাইল্যান্ডে যখন সিন জিনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখনও জিনের অবস্থা অনেক খারাপ ছিল। সিন চলে যাওয়ার পরই সে অজ্ঞান হয়ে যায় আর তখন থেকেই ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো সিন বর্তমানে আসে আর আমরা দুজনকেই ওদের বাড়িতে দেখতে পাই। তো পরের দিন সিন জিনকে মেসেজ করে আজকে ওর সঙ্গে দেখা করতে বলে। জিন তখন হসপিটাল গিয়েছিল ওর চেকআপের জন্য, তাই সে ওকে বলে দেয় যে আজকে আমি দেখা করতে পারবো না, আমার অনেক কাজ আছে। এটা দেখে সিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে রাতের বেলাতে ক্যাফেতে যায়। কিন্তু জিন তখনও ওখানে ছিল না। আর এই মেয়েগুলোর কাছ থেকে সিন জানতে পারে যে জিনের শরীর আজকে একটু খারাপ ছিল, তাই সে হসপিটাল গিয়েছে। এমনকি ওর তো অনেক জ্বরও হয়েছে। এটা শুনে সিনের একটু খারাপ লাগে। ঠিক তখনই ক্যাফেতে জিন আসে। জিন ভাবেনি যে সিন এখানে আছে, জানলে পরে সে আসতো না। এরপর সিন ওর কাছে গিয়ে বলে আমি শুনলাম তোমার শরীর নাকি খারাপ, তোমার কি জ্বর হয়েছে? এতে জিন তখন ওর কাছে এসে বলে যে তুমি চেক করে দেখে নাও, আমি ঠিক আছি। তো এরপর জিন ওকে ক্যাফের ভেতরে নিয়ে গিয়ে নিজের হাতে বানানো কফিও খাওয়ায় সিনকে। জিন তখন বলে আমার সঙ্গে বাড়িতে যাবে, আমি তোমাকে রান্না করে খাওয়াতে চাই। এতে সিন খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ এই কয়েক বছরে সিন ওর হাতের বানানো খাবার অনেক বেশি মিস করেছে। তো এরপর বাড়িতে গিয়ে জিন রান্না করছিল আর সিনকে প্রশ্ন করছিল, সত্যি করে বলো তো তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? এতে সিন তখন বলে ইউনিভার্সিটির অনেক ছেলেই আমার প্রেমে পাগল, এমনকি আমি তো কয়েকজনের সঙ্গে ব্লাইন্ড ডেটেও গিয়েছিলাম। ওর এই কথা শুনে জিন তো জ্বলে যাচ্ছিল। সিন বলে রিল্যাক্স, অনেক ছেলে আমাকে পছন্দ করত, কিন্তু আমি কাউকে পাত্তা দিইনি, কারণ আমার মনে তো তুমি ছিলে। তো এরপর রান্না শেষ হলে পরে জিন খাবার সার্ভ করে ঠিক আগের মতনই। আর জিন তখন নিজে হাতে সি ফুড ওকে বেছেও দিচ্ছিল, যা দেখে সিন ইমোশনাল হয়ে যায়। সিন তখন একটু ড্রিঙ্ক করে ফেলে আর সে মাতাল অবস্থায় বলে তুমি কিভাবে আমাকে ছেড়ে দেওয়ার এত বড় সিদ্ধান্ত নিলে? কিন্তু আমি তো কখনোই কল্পনা করিনি যে তুমি আমাকে ছেড়ে দেবে। সিন তখন ওকে জড়িয়ে ধরে বলে যে প্লিজ আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিও না, আমি কিছুতেই তোমার উপর থেকে মুভ অন করতে পারছি না। জিন তখনও চুপচাপ ছিল, সে কিছুই বলে না। তাই সিন রাগ করে চলে যায়।
তখন জিন ওর পেছন পেছন গিয়ে প্রথমে ওকে কিস করে। তুমি তো জানো যে আমার অবস্থা এখন কেমন, তবুও তুমি আমার সঙ্গে থাকতে চাও। আমি তোমাকে কিছু সময় দিলাম, ভেবে আমাকে জানিও। বাড়িতে গিয়ে সিন এই বিষয়ে খুব ভাবে। জিন ওকে নিজের রিপোর্টও পাঠিয়েছিল, যেখানে ডক্টর বলেছে একটু সামান্য ভুলের জন্য জিন আবারও হুইল চেয়ারে আসতে পারে, আর তখন জিন কোনো মতেই হাঁটতে পারবে না। তো পরের দিন সিন ওর কাজের জন্য একটি হিস্টোরিক্যাল প্লেসে গিয়েছিল। তখন জিন ওকে কল করে সিনের উত্তর জানার জন্য, কিন্তু সিন বলে যে এখন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, পরে দেখা করব। কিন্তু জিন আর থাকতে না পেরে তখনই সিনের সঙ্গে দেখা করতে ওই জায়গাতে চলে আসে। সিন তখন অবাক হয়ে প্রশ্ন করে যে এত উঁচুতে তুমি কিভাবে আসলে, তুমি কি সিঁড়ি দিয়ে হেঁটে এলে? জিন বলে আরে না, এখানে কেবল কারো চলছিল। তখন ওখানে লিহং আসে আর ও সিনকে প্রশ্ন করে যে এই ছেলেটি কে। এতে সিন বলে দেয় যে ও আমার বয়ফ্রেন্ড। এর মানে সিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ও জিনকে ছাড়বে না, ওর সঙ্গেই থাকবে। এরপর সিন ওকে বলে যে যেমনই পরিস্থিতি আসুক না কেন আমি তোমাকে ছাড়ব না, তাই তুমি আমাকে নিজের থেকে দূরে রেখো না। এটা শুনে জিন ইমোশনাল হয়ে যায় আর সে ওকে জড়িয়ে ধরে। তো বাড়ি যাওয়ার টাইমে বৃষ্টি পড়ছিল, তাই জিন তখন আগের মতনই এমনভাবে সিনকে কভার করে ওকে ওর বাড়িতে নিয়ে যায়। জিন তখন ওর কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু কিছু একটা ভেবে ও থেমে যায়। তাই সিন তখন নিজেই ওর দিকে এগিয়ে আসে। এরপর দুজনের মধ্যে অনেক রোম্যান্স হয়। পরের দিন জিন ওর জন্য ব্রেকফাস্ট বানায়। সিন তখন বলে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, এতে আমার ভাড়াও বেঁচে যাবে আর আমি তোমার সাহায্যও করতে পারবো। এতে জিন রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে সিনের সমস্ত জিনিসপত্র জিনের ফ্ল্যাটে শিফট করে আর জিন ওকে ক্যাফেতে নিয়ে গিয়ে সকলের সঙ্গে সিনের পরিচয় করিয়ে দেয় যে এটা আমার গার্লফ্রেন্ড। জিন তখন এই ক্যাফে সিনকেও দিয়ে দেয় অ্যাজ আ গিফট, কারণ এই ক্যাফে বানানোর স্বপ্ন ছিল সিনের আর ওর জন্যই জিন এই ক্যাফে বানিয়েছিল। তো পরের দিন জিন ওর ইউনিভার্সিটি গিয়েছিল, তাই সিন ওর সঙ্গে দেখা করতে ইউনিভার্সিটি চলে যায়। কিন্তু সিন তখন দেখে যে এই মেয়েটি জিনের অনেক ক্লোজ হচ্ছে, তাই সে অনেক বেশি জেলাস হয়। তখন জিনও ওকে দেখে ফেলে। এরপর জিন ওর কাছে এসে বলে তুমি যখন জেলাস হও তখন তোমাকে দেখতে আরও কিউট লাগে। এটা শুনে ওর রাগ গায়েব হয়ে যায়। তো এরপর বাড়িতে গিয়ে দেখে যে ওদের সঙ্গে থাইল্যান্ড থেকে ফ্যাং আর স্যান দেখা করতে এসেছে। দুজনকে একসঙ্গে দেখে এরা খুব খুশি হয়। এরপর ওরা সকলে মিলে একসঙ্গে ডিনার করে। পরের দিন দুজনে যখন রোম্যান্স করছিল তখনই আমরা ওখানে ওয়াংকে দেখতে পাই, যে কিনা এই সিন দেখে একটু অবাক হয় আর সিন অনেকটাই লজ্জা পেয়ে যায়। তখন সিন জানতে পারে যে এদের মধ্যে এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকে ওয়াং জিনের অনেক সাহায্য করেছে, এমনকি জিন এখন যে অটোমোবাইলসের বিজনেস করে এটাতেও ওয়াং ওর খুব সাহায্য করেছিল। তো পরের দিন সিন খুব তাড়াহুড়ো করে ওর কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে ওর জরুরি ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যায়। তাই জিন এগুলো নিয়ে ওর পেছন পেছন যায়, কিন্তু ইতিমধ্যে বাস ছেড়ে দিয়েছে, তাই তো সিনের সঙ্গে ওর দেখা হয় না। তখন জিন লক্ষ্য করে যে বাসের পেছন দিক দিয়ে ধোঁয়া বার হচ্ছে, এর মানে নিশ্চয়ই বাসে কোনো প্রবলেম আছে। সে তখন সিনকে কল করে, কিন্তু সিন ফোন রিসিভ করে না। তাই জিন তখন অনেক বড় একটি সিদ্ধান্ত নেয়। অ্যাক্সিডেন্টের পর থেকে জিন কোনো দিনও গাড়ি চালায়নি, কিন্তু আজকে সিনের জন্য সে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে জিনের একটু ভয় করছিল, কিন্তু আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর বাস এমনিই থেমে যায়, কিন্তু জিন ওখানে কোথাও সিনকে দেখতে পায় না। আসলে সে তখন এই সিভিএস স্টোরে ছিল। জিন যখন ওকে দেখতে পায় তখন ওকে জড়িয়ে ধরে, আর সিন যখন জানতে পারে যে জিন ড্রাইভিং করে এখানে এসেছে তখন সে অনেকটাই খুশি হয়। তো এরপর বাড়িতে গিয়ে জিন ওকে বলে যে আমি কানাডায় গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। এতে সিন রাজি হয়ে যায়। আসলে জিন ওর মায়ের সঙ্গে দেখা করতে চাইছিল, কারণ সে সিনকে বিয়ে করতে চায় আর সিনের জন্য সে একটি রিংও বানিয়েছিল। কিন্তু জিনের মনে একটু ভয় ছিল ওর মা ওকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না এই ভেবে। তো এরপর ওরা দুজনে কানাডায় চলে যায়। সিনকে দেখে ওর মা তো খুশি হয়, কিন্তু জিনকে দেখেও না দেখার ভান করে। এমনকি খাবার টেবিলেও সে জিনকে কোনো পাত্তা দেয় না।
এতে জিনের অনেক খারাপ লাগে। তো এরপর জিন চাইনিজ রীতি অনুযায়ী কিছু গোল্ডের জুয়েলারি নিয়ে সিনের মায়ের কাছে যায়, যাতে ওর মা সিনের সঙ্গে ওর বিয়ে দেয়। আর জিন তখন নিয়ম অনুযায়ী সিনের মাকে এক কাপ চাও দেয়, কিন্তু সিনের মা ওর দিকে তাকায় না। এইসব কিছু সিন লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর জিনকে নিয়ে তখন ওর অনেক খারাপ লাগে। তো কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিনের মা উঠে চায়ের কাপ নিয়ে চলে যায়, কিন্তু সে কিছুই বলে না। তাই জিনের মন অনেক খারাপ হয়ে যায়। তখন সিন ওর কাছে এসে বলে যে প্লিজ মন খারাপ করো না, আমি মাকে রাজি করাবো। রাতের বেলায় সিন লুকিয়ে জিনের রুমে যায়, কিন্তু ওর মা দুজনকে দেখে ফেলে, আর সে তখন সিনকে বকা দিয়ে নিজের রুমে যেতে বলে। এরপর ওর মা যখন গার্ডেনে ছিল তখন ওখানে জিন আসে, আর এই প্রথমবার সে তখন জিনের সঙ্গে কথা বলে। সিনের মা বলে তোমরা যখন ছোট ছিলে তখন সিনের বাবার সঙ্গে আমার প্রায় ঝগড়া হতো, তার উপর থেকে সে তোমাকে অ্যাডপ্ট করেছিল। একটিবারও এই বিষয়ে সে আমার সঙ্গে আলোচনা করেনি, তাই তো আমার রাগ হয়েছিল, আর ওর জন্যই আমি তোমার সঙ্গে ঠিক মতন ব্যবহার করতাম না। তাই আমাকে ক্ষমা করে দিও, তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। তুমি আসলে অনেক ভালো ছেলে, আর আমি এটাও জানি যে সিনকে তুমি ভালো রাখবে। এই 3 বছর মেয়েটি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি এখন তোমাদের দুজনকেই হ্যাপি দেখতে চাই। ওর এমন কথাবার্তা শুনে জিনের মন তো খুব ভালো হয়ে যায়। পরের দিন সিন যখন ওর মা আর জিনকে একসঙ্গে কথা বলতে দেখে তখন সে অনেকটাই অবাক হয়। এরপর সিন ওকে প্রশ্ন করে যে এইসব কিভাবে হলো। জিন তখন কাল রাতের কথা বলে। এটা শুনে সিনও খুশি হয়ে যায়। তো সামনেই চাইনিজ নিউ ইয়ার ছিল, তাই এরা সকলে মিলে একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করে। আর এই প্রথমবার সিনের মা ভালোবেসে জিনকে খাবার সার্ভ করে। এটা দেখে জিনের খুব ভালো লাগে। রাতের বেলায় সিনের মা ওই জুয়েলারি বক্স জিনকে ফেরত দিয়ে বলে যে এইসবের কোনো প্রয়োজন নেই, আমি চাই তুমি যেন আমার মেয়েকে সুখে রাখো। তো আজকেই ওরা চায়না ফিরে যাবে। যাওয়ার সময় সিনের মা তখন জিনকে একটি গিফট দেয়। আসলে সিনের মায়ের একটি হবি আছে, যেটা হলো উলের স্কার্ফ আর সোয়েটার বানানোর। ছোটবেলায় সিনের মা ওর জন্য অনেক সোয়েটার আর স্কার্ফ বানাতো। জিন এইসব দেখতো আর ভাবতো যে কোনো একদিন সে তাকেও কিছু একটা বানিয়ে দেবে, কিন্তু সিনের বাবার উপরে জমে থাকা রাগের জন্য সে কোনো দিনও জিনকে কিছুই বানিয়ে দেয়নি। তাই তো সে আজকে ওকে একটি স্কার্ফ বানিয়ে দিয়েছে। এয়ারপোর্টে গিয়ে জিন যখন ব্যাগ খুলে এই স্কার্ফ দেখে তখন সে অনেকটাই খুশি হয়। ওখানে একটি চিরকুটও ছিল, যেখানে সিনের মা বলেছে আমাকে ক্ষমা করে দিও, এই স্কার্ফের জন্য তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এটা দেখে জিন ইমোশনাল হয়ে যায়। তো এরপর জিন ওই রিং বার করে সিনকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে থাইল্যান্ড চলে যায়, কারণ ওরা ঠিক করেছে বিয়েটা ওরা থাইল্যান্ডেই করবে। আর আজকে ওরা ওদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে পার্টি করবে পুরো রাত। সকলেই ওদের বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ওরা অনেক কিছুর প্ল্যানও করে। তো পরের দিনের সিন দেখতে পাই আমাদের হিরো ওয়েডিং ড্রেস পরে ওর হিরোইনের জন্য অপেক্ষা করছিল। যখন সিন রুম থেকে বার হয় তখন কয়েক সেকেন্ড জিন ওর দিকেই তাকিয়ে থাকে। সিন তখন বলে ওরা কই? রুমে গিয়ে দেখে যে কাল রাতে ড্রিঙ্ক করে এখন সকলেই মরার মতন ঘুমোচ্ছিল। এরা দুজনে তখন ওদেরকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে যে আর কত ঘুমাবি, উঠে যা, আমাদের বিয়ের যে এত প্ল্যান করলি ওগুলোর কি হবে? কিন্তু কেউ ঘুম থেকে ওঠে না। জিন বলে ওদেরকে লাগবে না, চলো আমরা দুজনেই বিয়ে করে ফেলি। এই বলে জিন তখন ওর হাত ধরে বাইরে নিয়ে গিয়ে ওকে বাইকে চাপায়। এখন জিন কিন্তু মোটামুটি ভাবে বাইকও চালাতে পারে। জিন তখন বলে তুমি কি প্রত্যেকটি রেসে আমার সঙ্গী হতে চাও? সিন বলে না, শুধু রেস নয়, সারা জীবনের জন্য আমি তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। কমেন্ট করে জানিও যে ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।